আমাদের যারা আজকে যে শিক্ষার্থী বন্ধুরা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের যে টপিকস নিয়ে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে সেটা হচ্ছে রিসার্চের ব্যাপার। আপনারা জানেন রিসার্চ মেথোডোলজিটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিকস বলবো বা টুলস বলবো। তো এটা কিন্তু আপনার পরীক্ষা বলেন বা আপনার জীবনের জন্য বলেন বা আপনার পোস্ট গ্রাজুয়েশনের জন্য বলেন, এনটি বলেন, সব ক্ষেত্রে কিন্তু লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটার সাথে একটা কানেকশন আছে, ঠিক আছে, একটার সাথে একটা রিলেশন আছে। আমি জাস্ট আপনাদেরকে সেই রিলেশনটাই মূলত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, বা যেভাবে ইজি ভাবে আপনারা বুঝেন সেভাবে আমি ট্রাই করব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি বলবো যে আমাকে একটু লিঙ্কটা আপনারা দেবেন আর আমাকে একটু কমেন্ট করবেন যে আপনি বুঝতে পারছেন না, তাহলে আমি আপনাকে বুঝিয়ে বলবো। সেকেন্ড হচ্ছে, কেউ যদি আমার সাথে ডাইরেক্ট ক্লাসে জয়েন করতে চান জুমের মধ্যে, আমি বলবো যে জেনেসিসকে যে আপনারা দয়া করে লিঙ্ক দিয়ে দিতে পারেন কমেন্টে। যে সকল শিক্ষার্থী বন্ধুরা আপনার ডাইরেক্টলি আপনার ক্লাসটায় জয়েন করে কথা বলতে চান, সেক্ষেত্রে ওনাদের একটু ক্লিয়ার হবে, ওনাদের জন্য একটা হেল্প হবে আমার কাছে মনে হয়। তো আজকে শুরু করি। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা আমাকে নিঃসংকোচে করতে পারেন, বরঞ্চ প্রশ্ন করলে আমি অনেক খুশি হব। আপনাদের কোনো কনফিউশন থাকলে সেটা যদি আমি দূর করতে পারি তাহলে আমার অ্যাচিভমেন্ট হবে, ঠিক আছে? সো ওকে, আমি স্টার্ট করি। তো আজকে আমার প্রথমে আমার পরিচয় দিয়ে, আপনারা অনেকে আমাকে চেনেন, আমাকে নামে অনেকে চেনেন। সো আমি ডাক্তার অঙ্কুর দত্ত, কর্মরত আছি ইস্টার্ন মেডিকেল কলেজে। তো শুরু করতে যাচ্ছি আপনাদের রিসার্চ নিয়ে কিছু ছোটখাটো কিছু গল্প। মূলত আপনাদের সাথে আমি গল্প করব, কোনো পড়াতে আসি নাই, আমি গল্প করতে আসছি। আমার যে টপিকস গুলোতে আমি আলোচনা করতে চাই, সেক্ষেত্রে আমি এই সকল টপিকস গুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এক নাম্বার হচ্ছে যে রিসার্চটা কি জিনিস, তারপর কিছু স্ট্যাটিস্টিক্যাল টার্ম, এটা আমি আপনাদেরকে দেখাতে চাই। এরপরে ডাটা, তারপরে হচ্ছে কালেকশন অফ ডাটা, মেথডস অফ ডাটা, প্রেজেন্টেশন অফ ডাটা, তারপর হচ্ছে কমনলি সিন ইন দ্য পার্ট অফ দ্য রিসার্চ, যেটা আমরা কি আমরা জিনিসগুলো আমরা রিসার্চের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি। এরপরে হচ্ছে থিসিসের পার্ট। এরপরে হচ্ছে একটা পাবলিকেশন করলে পাবলিকেশনের পার্ট কি হতে হয়, কি থাকে, একটা রিসার্চের স্টেপ কি হয়, লিটারেচার রিভিউ কি জিনিস, একটা স্টাডির ডিজাইন কি জিনিস, স্যাম্পলিং কি জিনিস, রিসার্চ টুল কি জিনিস, একটা লেভেল অফ সিগনিফিকেন্স রিসার্চের ক্ষেত্রে এটা কি জিনিস, সেটা আমি বলার চেষ্টা করব। প্যারামেট্রিক অ্যান্ড নন প্যারামেট্রিক টেস্ট, ঠিক আছে, এখানে আমার স্পেলিংটা একটু মিস্টেক আছে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর হচ্ছে হাইপোথিসিস কি জিনিস, এরপর হচ্ছে কোশ্চেনিয়ারি, লাস্ট হচ্ছে প্রোটোকল প্রেজেন্টেশন। তার মানে হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে টোটাল আপনাদের যে রিসার্চ মেথডোলজি সবকিছু আমি তুলে নিয়ে আসছি। দেখেন, কিছু বাদ নাই। একটা হচ্ছে মাথা চুল হলো রিসার্চ থেকে শুরু করলাম। আপনি এখানের মধ্যে দেখেন, আপনি থিসিস, আরএফএসটি বলেন, পাবলিকেশন বলেন, প্রোটোকল প্রেজেন্টেশন বলেন, ডিজার্টেশন বলেন, এটার মধ্যে আপনি কিভাবে প্রেজেন্টেশন করবে আমি সব কিছু আমি আপনাদেরকে তুলে নিয়ে আসছি, ঠিক আছে? এবং আমি চাইবো আমার যে শিক্ষার্থী বন্ধুরা আপনারা আমার সাথে আজকে ক্লাসে আছেন, আপনাদের যত কোশ্চেন আছে সব কোশ্চেন আমাকে করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে আমার আমি যতটুকু জানি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। কিন্তু আমার ক্লাসে যারা এর আগে আপনারা অ্যাটেন্ড করেছেন আপনারা জানেন আমি একটা কথা সবসময় বলি যে কোশ্চেন করতে ছাড়বেন না আমাকে। আমি যদি না পারি আমি আপনাকে জেনে আপনাকে বলবো যে এটা অ্যান্সার এটা, কিন্তু আপনি কেউ আমাকে কোশ্চেন ছাড়া আমার সেশনগুলোতে কেউ কখনো মিস করবেন না। তো আজকে আমি শুরু করি আপনাদের প্রাথমিক দিক দিয়ে। এবং আপনারা কেউ যদি আমার সাথে সরাসরি জয়েন করতে চান জুম লিংকে চলে যাবেন, জুম লিংকে যত খুশি কোশ্চেন করে, ঠিক আছে? তো আমরা স্টার্ট করি আজকের কথাবার্তাগুলো। প্রথমে প্রশ্নটা হচ্ছে যে আমরা গবেষণাটা কি। আমি সাধারণত আমার স্টুডেন্টদেরকে বলি বা সব জায়গায় বলি, ভাই গবেষণার কিছুই না, আমার যে জীবন সেটাই হচ্ছে রিসার্চ। একটা জিনিস চিন্তা করেন, আপনি জন্ম হয়েছে, তাই না? আপনি একটা বাচ্চা জন্ম হলো, জন্ম হওয়ার পরে কয়েকটা স্টেপ পার হয়, ঠিক আছে? দেখেন, একটা ছেলে জন্মর পরে হচ্ছে নিউবর্ন থাকে, ইনফেন্ট থাকে, নিউবর্ন থাকে, এরপর তার হচ্ছে কৈশোর যায়, যৌবন যায়, তারপর পূর্ণবয়স্ক হয়, পূর্ণবয়স্কের পরে হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার ওল্ড এজে যায়, ঠিক আছে? এটা কিন্তু আমাদের জীবনটা কিন্তু রিসার্চ। দেখেন এই যে কয়েকটা একটা মানুষের কয়েকটা পূর্ণতা পেয়েছে, প্রতিটা পূর্ণতার ক্ষেত্রে এক একটা মানুষের জীবনে কিছু পরিবর্তন হয়েছে, ঠিক আছে? আমি যদি পরিবর্তনগুলোকে সুন্দর করে লিপিবদ্ধ করি, এটা কিন্তু রিসার্চ। সো অনেকে মনে করে রিসার্চ অনেক ভয়ের কিছু, ভাই রিসার্চ কোনো ভয়ের কিছু নেই, এটা আপনার আশেপাশে যা আছে সেটাই রিসার্চ। খালি জিনিসটা আপনি ইজি ভাবে নেবেন, কোনো কিছু নেই। তো আমি একটা ডেফিনেশন বলি যে রিসার্চ ইজ দ্য সিস্টেমেটিক কালেকশন, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা টু আনসার এ সার্টেন কোশ্চেন অর সলভ এ প্রবলেম। তার মানে হচ্ছে
একটা সমস্যা থাকবে, এই সমস্যাটা আমরা কিছু প্রশ্নের মাধ্যমে আমি এটা সমাধান করতে চাইবো। তো কি করব, প্রথমে এটা কালেকশন করব, ঠিক আছে, ডাটা কালেকশন করলাম, কালেকশন করার পর এটা অ্যানালাইসিস করব যে এটা আসলে কি এটা না এটা অন্য কিছু হতে পারে, সেটা আমি অ্যানালাইসিস করব। এরপরে যে অ্যানালাইসিস যেটা আছে সেটাকে আমি ইন্টারপ্রিট করব, ঠিক আছে, ইন্টারপ্রিট করে দেন আমি হচ্ছে যে সমস্যাটা, সেই সমস্যাটা আমি প্রকাশ করব, ঠিক আছে, এবং সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আমি একটা কথা আপনাদের সবসময় আপনাদের আমার সকল শিক্ষার্থী বন্ধুদেরকে বলি, আমার স্লাইড কখনো আপনারা দেখার প্রয়োজন মনে করবেন না। আমি অনেক কথা লিখে রাখছি, আমার এখানে প্রায় 150-র মতো স্লাইড আছে। সো আমি যে কথাগুলো বলি আপনারা শুধু এইটা মাথায় নেন, এইগুলো দরকার নাই। এগুলো যদি আপনারা মনে করেন যে জেনেসিসের যদি কাছে আপনারা যদি বলেন যে আমাকে এই স্লাইডগুলো দিয়ে দেওয়ার জন্য, আমি দিয়ে দিব, কিন্তু আমি আপনাদেরকে বলবো আমি যে কথাগুলি সেটা আপনারা শুনেন, বাকিগুলো কিছু বুঝারই দরকার নেই, ঠিক আছে। আর গল্প করতে আসি আপনাদের সাথে, গল্পে আশা করি রিসার্চ ব্যাপারটা আপনাদের হয়ে যাবে। আচ্ছা, সো এরপরে একটা কথা বলছি যে ইট ইজ এ ক্রুশিয়াল টু ফলো ক্যাসকেডিং সায়েন্টিফিক স্টেপস হোয়েন কন্ডাক্টিং ওয়ান রিসার্চ। এই যে কথাটা আমি বললাম ওইটার মানে। আচ্ছা, এখানে একটা রিসার্চ যখন আপনি করতে যাবেন, কয়েকটা টার্ম আপনারা ঘুরে ফিরা পাবেন, ঠিক আছে। আপনি যত রিসার্চে করেন, যত রিসার্চারের কাছে যান, যতগুলো আপনারা স্টাডি বের করেন, একটা পাবলিকেশন পড়েন বা একটা থিসিসের পার্ট পড়েন, যেটাই পড়েন, এই কিছু কিছু জিনিস থাকে, এগুলো থাকতেই হবে, নাহলে কিন্তু আপনি স্ট্যাটিস্টিক্যালি জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে। যেমন একটা হচ্ছে ভ্যারিয়েবল জিনিসটা কি, এটা আপনার জানতে হবে, ঠিক আছে। ভ্যারিয়েবলটা কিছুই না রে ভাই, যে জিনিসটা নিয়ে আমি কাজ করব, যে পার্সন হইতে পারে, প্লেস হইতে পারে, একটা জিনিস হইতে পারে, সেটাই হলো ভ্যারিয়েবল, ঠিক আছে। আপনারা জানেন কম্বিনেটরি মেডিসিনে আপনারা যখন যখন আপনারা থার্ড ইয়ার পড়েছেন, এই ভ্যারিয়েবল এগুলো নিয়ে অসংখ্য ডিটেইলস আপনারা পড়াশোনা করে আসছেন, ঠিক আছে। তাও এটা কিছুই না, সংক্ষেপে মনে রাখেন যে বস্তুটা, যেটা নিয়ে আমি কাজ করব, যে জিনিসটাকে নিয়ে আমি কোশ্চেনিয়ারে আনবো, যেটা মনে করেন যে জিনিসটাকে ইনক্লুড করব, সেটাই হচ্ছে ভ্যারিয়েবল, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই, ঠিক আছে। এর সাথে এছাড়া হচ্ছে কনস্ট্যান্ট কিছু ব্যাপার আছে, যে পায়ের মানগুলো আছে 3.141, এগুলো আপনারা জানেন, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট কনস্ট্যান্ট থাকে, এটাই আমি আসলে বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, এরপর হচ্ছে অবজারভেশন। একটা কয়েক কথা আছে, যখন আপনি একটা রিসার্চ করতে চাইবেন তখন মাথায় রাখবেন একটা জিনিস, আমরা কিছু কিছু স্টাডি করি, অবজারভেশন অফ দা প্রসপেক্টিভ স্টাডি, ঠিক আছে, অবজারভেশনাল কিছু মানে হচ্ছে আমি দেখতেছি এটা কি হয়, ঠিক আছে। তো এটা অবজারভেশন হচ্ছে। তো এখানে অবজারভেশন কি করতে পারি, যেমন একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আমি একটা ব্লাড প্রেশার দিয়ে আমি মনে করেন একটা, আমার মাথায় আসলো যে আমি জুভেনাইল, আমি বিপিটা কত, এইজের বেসিসে কত, আমি এটা নিয়ে একটা গবেষণা করি। তার মানে কি আপনি বিপি মাপবেন, ওইটা নিয়ে আপনি ইনক্লুড করেন, তার মানে কি এটা তো আপনি অবজার্ভ করতেছেন, আপনি এটারে ওর ব্লাড প্রেশারটা কি আপনি ধরে ধরে আনতেছেন, সে ধরনের তো কিছু না, জাস্ট আপনি অবজার্ভ করতেছেন, সেটা আপনি ইনপুট করতেছেন, যেটাই। বা এরকম আপনার মাথায় আসলো যে আমার বিপি দেখবো একটা পেশেন্টের ছোট বয়সে মানে হচ্ছে ইনফেন্টে কত থাকে, জুভেনাইলে কত থাকে, অ্যাডাল্টে কত থাকে, বুড়া বয়সে কত থাকে, সবকিছু আমি আলাদা করে আমি বুঝতে চাইবো, ঠিক আছে। তার মানে কি আপনি অবজার্ভ করতেছেন, তো এটা হচ্ছে অবজারভেশন। আচ্ছা, এরপর হচ্ছে কিছু অবজারভেশনাল ইউনিট বলে, এখানে হচ্ছে মূলত হচ্ছে যে তথ্যগুলা বা যে সোর্স গুলা, এটাই হচ্ছে অবজারভেশনাল ইউনিট। এটা এক্সাম্পল হইতে পারে অবজেক্ট, পার্সন, ওই যে আমি যে কথাগুলো বললাম সেটাই, আর কিছুই না। আচ্ছা, এরপরে সে দেখেন আমি প্রথম থেকে কিছু কথা বারবার খালি উচ্চারণ করি, ডাটা ডাটা ডাটা, ঠিক আছে, খইয়ের মতো কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে ডাটা। ডাটাটা কি, এটা কিছুই না ভাই, যে জিনিসটা আমরা নিচ্ছি, যে রেকর্ডেড পার্টিকেলটা আমরা নিচ্ছি, ঠিক আছে, যে এটাই হচ্ছে ডাটা, আর কিছুই না। যদি শর্ট ফর্মে বলি, এটাই হচ্ছে ডাটা। যে এখানে আমি এটা বলে দিছি যে এ সেট অফ ভ্যালুস রেকর্ডেড অন ওয়ান অর মোর অবজারভেশনাল ইউনিট, এটাই হচ্ছে ভাই ডাটা। এবার আসেন পপুলেশন কারা। পপুলেশন তারা যেই জায়গায় আপনি কাজ করবেন। সাপোজ মনে করেন আমি একটা কথা উচ্চারণ করছি যে আমি, আমার মাথার মধ্যে হঠাৎ করে প্ল্যান আসছে যে আমি হচ্ছে আমি বিপি নিয়ে কাজ করব, তাও কি আমার মনে করেন যে আপনি ঢাকায় আপনি ধানমন্ডি অঞ্চলে আছেন, যে ধানমন্ডি অঞ্চলে আমি 50টা স্যাম্পল নিব, 50টা মানুষকে আপনি সিলেক্ট করলেন, যে 50টা মানুষের আপনি প্রেশারটা আপনি অবজারভেশন করবেন, ঠিক আছে। মনে করেন আপনি চিন্তা করলেন যে তার জন্মের পর থেকে তো দেখা সম্ভব না, মনে করেন তার তরুণ অবস্থায় কত ছিল, মিডল এজে কত ছিল, ওল্ড এজে কত ছিল, তো এটা নিলেন। তো এখানে পপুলেশনটা কারা, এই পপুলেশন কিন্তু ধানমন্ডির মানুষগুলা যারা ওইখানে থাকতেছে, তো ইট ইজ এ পপুলেশন, ঠিক আছে বাবা। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? কোনো কনফিউশন থাকলে নিঃসংকোচে কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই, আমি যতটুকু জানি আপনাদেরকে সাহায্য করব। এরপর হচ্ছে স্যাম্পল। স্যাম্পল মানে হচ্ছে যে আমি পপুলেশন, মনে করেন ধানমন্ডিতে, আমি বললাম ধানমন্ডিতে বিশাল একটা জায়গা, ঠিক আছে। তো ওইখান থেকে চিন্তা করলাম যে আমি 50 জনকে নিব, যে 50 জনকে নিব, এই 50 জনটাই হচ্ছে গিয়ে স্যাম্পল, ঠিক আছে। এটা একটা ব্যাপার। এখানে আরো কিছু স্যাম্পলের ব্যাপার আছে যেগুলো আমি আপনাদের আস্তে ধীরে ক্লিয়ার করে দিব, ডোন্ট ওয়ারি। এরপর হচ্ছে স্যাম্পলিং ইউনিট।
স্যাম্পলিং ইউনিট হচ্ছে যতগুলা, যেই পপুলেশন যে 50 জন, এই 50 জনের প্রত্যেকটা মেম্বারই হচ্ছে স্যাম্পলিং ইউনিট। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? একটা হচ্ছে পপুলেশন হচ্ছে ধানমন্ডি অঞ্চলে 50 জন মানুষকে আমি ডাটা কালেক্ট করব, মনে করেন ধানমন্ডি অঞ্চলে 100 জন মানুষ আছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে মানে হচ্ছে এই 100 জন মানুষ হচ্ছে পপুলেশন, সোজা বাংলা শেষ। এরপর হচ্ছে 100 জনের কাছ থেকে আমি প্রত্যেকেই হচ্ছে গিয়ে স্যাম্পল, এবং আর প্রত্যেকে হচ্ছে স্যাম্পলিং ইউনিট। এখন আমি মনে করেন যে আমি এই ধানমন্ডির 100 জনের মধ্যে আমি যতটা মানুষকে নিব, এই ততটাই হচ্ছে গিয়ে স্যাম্পল। ব্যাপারগুলো কি আপনারা বুঝতে পারছেন? আমি চেষ্টা করতেছি একটু খাঁটি বাংলা ভাষায় আপনাদেরকে ছোটভাবে বোঝানোর জন্য। আপনারা যদি বুঝতে পারেন আমাকে একটু ইনফর্ম করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারতেছেন, তাহলে আমি আগাবো। ওকে, আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে প্যারামিটার। ঠিক আছে, প্যারামিটার মানে হচ্ছে ইট ইজ এ সামারি ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে সামারাইজেশন, এটা সামারাইজেশন ভ্যালু, যেটা ভ্যারিয়েবলের যে কনস্ট্যান্ট লেভেল এটা কি অবস্থা। এবং এখানে সাধারণত আমরা স্যাম্পলের মিনটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর, কোরিলেশন, কোএফিসিয়েন্ট, এই প্যারামিটার গুলো আমরা সুন্দর করে আমরা দেখে থাকি। এবং এই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে এই সেশন গুলাতে আমি চেষ্টা করবো যে আপনাদের খুব ইজি ভাবে বোঝানোর জন্য। আশা করি কনফিউশন আজকের পর দিকে চলে যাবে। ঠিক আছে, তো মনে রাখবেন এটা হচ্ছে প্যারামিটার। এখানে কিছু টেস্ট আমরা করি, সেটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট আর হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক টেস্ট বলতে সাধারণত বোঝাচ্ছে যে ইট ইজ দ্য, আমি এখানে ডেফিনেশনটা এইভাবে বলেছি, ইট ইজ ওয়ান ইন হুইচ পপুলেশন ইজ কনস্ট্যান্ট সাচ এ ডেসক্রাইবড অ্যাবভ আর ইউজ। মানে হচ্ছে আপনি প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক টেস্ট মানে কি আমি একটু বলি। এটা একটা সুন্দর একটা আলোচনা আছে আমার, খুব সুন্দরভাবে আমি আপনাদের সেশন যখন শুরু করেছি আমি ইন্ট্রোডাকশন দেখিয়েছি, সুন্দর একটা আলোচনা হয়েছে, এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি একটু জাস্ট বলি যে প্যারামেট্রিক টেস্ট আমরা সাধারণত করি যখন একটা পপুলেশনটা নরমালি ডিস্ট্রিবিউটেড আছে। মনে করেন আমি ধানমন্ডি অঞ্চলের কথা বলছি, দেখেন ধানমন্ডি অঞ্চলে আমি বলছি যে এখানে ধানমন্ডি অঞ্চলে আমাদের এখানে আমি 50টা ডাটা কালেকশন করবো, মানুষ হচ্ছে 100 জন, মানুষ 100, ডাটা কালেকশন করবে 50 জন। কিন্তু এখানের মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া মানে হচ্ছে এখানের মধ্যে আপনার হতে পারে পুরুষ এবং মহিলা সমান হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি যদি শুধু পুরুষদের ডাটা নিই, তাহলে আমি কিন্তু ধানমন্ডি অঞ্চলের বয়স্ক যার পুরুষদের যাদের ডাটাটা করেছি, যে এজেড করেছি, তাদের একটা ইনফরমেশন আমি সুন্দর করে পেয়ে গেছি। এখন মনে করেন যে এই 50 জনের মধ্যে 25 জন ছেলে পুরুষ আছে, 25 জন মেয়ে আছে। তার মানে আমি যদি একটা ছেলে, আমি যদি 10টা ছেলে 10টা মেয়ে যদি নিই, আমি কিন্তু ধানমন্ডি অঞ্চলের সুন্দর করে ইনফরমেশন গুলো আমি জানতে পারতেছি। এটার জন্য আমি যে প্রসিডিউরটা, যে প্যারামেট্রিক এই যে ইউজ করতেছি, সেটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট ইউজ করছি। এখানে সাধারণত আমরা যে টি টেস্ট, ড্যাশ টেস্ট, এগুলো আমরা সাধারণত ইউজ করি, আমি এগুলো বলবো আপনাদেরকে। আর নন প্যারামেট্রিক টেস্ট আছে, এখন যদি এরকম হয় ধানমন্ডি অঞ্চলে 50 জনের মধ্যে 30 জন মেয়ে আর 20 জন পুরুষ আছে, তার মানে কি এটা তো সিমেট্রিক্যাল না, ইট ইজ নট এ নরমালি ডিস্ট্রিবিউশন। তো নরমালি যদি ডিস্ট্রিবিউশন না থাকে, সেক্ষেত্রে তো আমার বের করতে হবে। তখন আমি কি করতেছি, তখন কিছু টেস্ট আমরা করতেছি, সেটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। ঠিক আছে, সাধারণত এটা ওয়েল নোন, আমরা কিছু টেস্ট করে থাকি, সেটা হচ্ছে কাই স্কোয়ার টেস্ট। ঠিক আছে, আমার চমৎকার কিছু গল্প আছে, কিছু আলোচনা আছে, আপনারা এটা বুঝতে পারবেন। তো ডোন্ট ওয়ারি। এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করবেন আমাকে। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা নিঃসংকোচে আমাকে একটু করতে পারেন, আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন যে আপনার ব্যাপারগুলা। এবার আসেন কিছু বেসিক কথাবার্তা বলি। এই বেসিক কথাগুলো আপনাদের জানা লাগবে। একটা হচ্ছে ডাটা কি জিনিস। ঠিক আছে, এখানে ডাটা যদি আমি ক্লাসিফিকেশন করতে চাই, এগুলো আপনারা কমিউনিটি মেডিসিনে ভাই থার্ড ইয়ার থেকে পড়ে আসছেন। জাস্ট আপনাদেরকে একটু আমি রিক্যাপিচুলেশন করছি, এর বেশি কিছুই না। ঠিক আছে, একটা হচ্ছে কোয়ালিটির ডাটা আর একটা হচ্ছে কোয়ান্টিটির ডাটা। কোয়ালিটি মানে কি? কোয়ালিটি আপনারা বুঝেন। ঠিক আছে, আপনি মনে করেন মেল ফিমেল কোয়ালিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণযোগ্য। ঠিক আছে, পরিমাণ হতে পারে, এটা হচ্ছে টাকার অঙ্কে হতে পারে, নাম্বারের অঙ্কে হতে পারে, অনেক কিছু হতে পারে। তো কোয়ালিটির ডাটাকে আমরা সাধারণত প্রেজেন্ট করি, সাধারণত এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নরমাল নমিনাল, আর নেক্সট হচ্ছে অর্ডিনাল। আর কোয়ান্টিটিভ ডাটাকে আমরা সাধারণত দুইটা হেডিং আমরা ভাগ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। আপনার কন্টিনিউয়াস কে আর এবং ডিসক্রিট কে দুটোকেই কিন্তু আমরা মানে ডিসক্রিট কে আমরা ইন্টারভ্যাল এবং কন্টিনিউয়াস কে কিন্তু আমরা ইন্টারভ্যাল এবং রেশিও, আমরা দুইটা ভাগেই কিন্তু আমরা ভাগ করার সুযোগ আছে। ঠিক আছে, এবার আসেন আমরা যে ডাটাটা আমরা নিয়ে কাজ করি, এই ডাটাটার কালেকশন করি কিভাবে। কালেকশন অফ ডাটা সাধারণত আপনারা যে রিসার্চ গুলা করেন, যে গবেষণাগুলা আমরা যে আপনাদের পোস্ট গ্রাজুয়েশনে বলেন, আপনারা যখন এমফিলে আছেন, তারপরে হচ্ছে
আপনার মনে করেন আপনি কোনো পাবলিকেশনে রিসার্চের কাজ করবেন, তখন কিন্তু আমরা দেখবেন যে আমরা প্রাইমারি কিন্তু আমরা কিছু হয়তো আমরা কোনো পেশেন্টের মাধ্যমে বা কোনো না কোনো মাধ্যমে আমরা ডাটাটা কালেকশন করে থাকি, ঠিক আছে? বা আপনার ফিল্ড লেভেল থেকে ডাটাটা কালেকশন হয়, হয়তো বা আপনি মনে করেন কর্মক্ষেত্রে থাকলে আপনার যে যেখান থেকে আপনি ডাটাটা কালেকশন করেছেন ওইখান থেকে কোনো স্যাম্পল থাকে ওইখান থেকে নিচ্ছেন, অর্থাৎ আপনি নিজে যে ডাটাটা কালেকশন করতেছেন, ঠিক আছে? সো দিস ইজ দ্য প্রাইমারি সোর্স। তার মানে হচ্ছে আপনি যাচ্ছেন রিসার্চ সেন্টারে, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি রিসার্চ আপনি একটা যে জায়গায় আপনি ডাটা কালেকশন করতে যাচ্ছেন সেই জায়গায় সেটা হচ্ছে মনে করেন আপনি ডাটা কালেকশন করছেন ব্লাড প্রেশার নিয়ে, যে একটু আগে বললাম যে আমি ধানমন্ডি অঞ্চলে আমি একটা মানে ওল্ড এজের পিপলদের ক্ষেত্রে বিপি আমি মাপতে চাচ্ছি। তার মানে আমি যাচ্ছি কোথায়, ধানমন্ডিতে এলাকাতে যাচ্ছি, কাদের কাছে যাচ্ছি, ওল্ড পিপলদের কাছে যাচ্ছি, ওনাদের কিছু আমি কোশ্চেনিয়ার আছে, কোশ্চেনিয়ার গুলো আমি ডাটাটা কালেকশন করে আমি নিয়ে আসছি। তার মানে আমি যাচ্ছি আপনার হচ্ছে আপনার ইয়াতে এই কি বলে ধানমন্ডি অঞ্চলে, তারপরে হচ্ছে ওইখান থেকে আমি ডাটা কালেকশন করছি। তার মানে আপনি ডাইরেক্ট কিন্তু কোশ্চেনিয়ার মাধ্যমে আপনি ইন্টারভিউ মেথডে আপনি করতেছেন, ঠিক আছে? তার মানে হচ্ছে এইখানে যে আপনি যাচ্ছেন আপনি নিজে ডাটা কালেকশন করছেন, এটাই হচ্ছে প্রাইমারি সোর্স। সেকেন্ডারি সোর্স হচ্ছে মনে করেন যে আপনার অলরেডি এই ডাটাগুলো এনলিস্টেড আগে কেউ করছে, মনে করেন আপনি হসপিটালের কোনো পেশেন্টের ডাটা কালেকশন করতে যাচ্ছেন। তার মানে কি আপনি ওই পেশেন্ট আপনি হসপিটালে যাবেন, হসপিটালে যে ডায়েরি বা আপনাদের যে ওপিডি যে ইয়াগুলো আছে রেকর্ড আছে ওইখান থেকে আপনি ডাটা কালেকশন করতেছেন, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আবার হতে পারে যে আপনার অলরেডি ডাটা বেস আছে, সেন্ট্রাল ডাটা বেস আছে, সেন্ট্রাল ডাটা বেস থেকে আপনি ডাটাটা কালেকশন করে দেন প্রেজেন্টেশন করতেছেন। তার মানে এটা হচ্ছে সেকেন্ডারি এক্সপোজার। ব্যাপারটিকে আমি বুঝাতে পারছি আপনাদেরকে? প্রাইমারি সোর্স হচ্ছে আপনি গেছেন ডাটা কালেকশন করে নিয়ে আসছেন, দ্যাট ইজ দ্য প্রাইমারি সোর্স। সেকেন্ডারি সোর্স হচ্ছে যে অন্য কেউ অলরেডি কাজ করে রাখছে বা আপনার সরি আপনার অলরেডি আপনার রেকর্ডেড আছে, ওইখান থেকে আপনি ডাটাটা কালেকশন করছে, সেটা হচ্ছে সেকেন্ডারি সোর্স, ঠিক আছে? এরপরে আসেন যে আমরা যে মেইন সোর্সেস যেটা সাধারণত আমরা মেডিকেল স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আমরা কালেকশন করে থাকি, যে যেটা অলরেডি বলেছি, এটা হচ্ছে এক্সপেরিমেন্টের, সার্ভে, তারপর হচ্ছে রেকর্ডেড, এগুলো সাধারণত আমরা ফলো করে থাকি, ঠিক আছে? আর এক্সপেরিমেন্ট এবং সার্ভে যেটা আমরা সাধারণত আমরা স্পেসিফিক কোনো একটা পারপোজে আমরা সাধারণত এটা ইউজ করে থাকি, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। এটা আমরা রুটিনলি বা কন্টিনিউসলি ইনফরমেশন গুলো সাধারণত এই সকল ডাটাগুলো মানে এই রেকর্ডে সাধারণত প্রিপেয়ার্ড থাকে, তো আমরা ডাইরেক্ট আমরা কিন্তু এটা কালেকশন করতে পারি। আচ্ছা, এরপর আসেন কিছু ব্যাপার আমি একটা বলছি, সেটা হচ্ছে মেথডস অফ কালেকশন অফ ডাটা, ঠিক আছে? এখানে সাধারণত আমরা কয়েকটা হেডিং সাধারণত আমি বলি, আমার কিন্তু আমি কয়েকটা কথা উচ্চারণ অলরেডি করে ফেলছি। একটা হচ্ছে মেথড অফ ডাইরেক্ট অবজারভেশন, মেথড অফ হাউস টু হাউস ভিজিট, এবং হচ্ছে মেথডস অফ মেল কোশ্চেনিয়ারি। দেখেন কয়েকটা আমি হেডিং দিছি। নাম্বার 1 ইজ এ মেথড অফ ডাইরেক্ট অবজারভেশন, নাম্বার 2 হচ্ছে মেথড অফ হাউস টু হাউস ভিজিট, নাম্বার 3 হচ্ছে মেথড অফ মেল কোশ্চেনিয়ারি। দেখেন এখানে আমি কয়েকটা কথা লিখছি যে মেথড অফ ডাইরেক্ট অবজারভেশন হচ্ছে ক্লিনিক্যালি সাইন সিমটম প্রগনোসিস আর কালেক্টেড বাই দ্য ডাইরেক্ট অবজারভেশন, মানে হচ্ছে আপনি একটা পেশেন্ট নিয়ে কাজ করছেন, তার ক্ষেত্রে তার সাইন সিমটম, মনে করেন আপনি কোভিড-19 নিয়ে কাজ করছেন, ঠিক আছে? যে কোভিড-19 এখন ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে, তারপরও যাদের কোভিড আক্রান্ত হচ্ছে তাদের কি সাইন সিমটম কি হচ্ছে, তাদের দ্য রেজাল্ট কি হচ্ছে, তাদের এটা আপনি ডাইরেক্ট অবজার্ভ করছেন। সো ইট ইজ দ্য মেথড অফ দ্য ডাইরেক্ট অবজারভেশন, ঠিক আছে? এরপর হচ্ছে মেথড অফ দ্য হাউস টু হাউস ভিজিট। এটার মানে হচ্ছে যে আমি একটা কথা বলেছি যে আপনি চাচ্ছেন যে ধানমন্ডি অঞ্চলে আপনি একটা ডাটা কালেকশন করবেন। কাদের ডাটা কালেকশন করবেন? আপনি একটা ওল্ড এজ পিপলদের ক্ষেত্রে ডাটা কালেকশন করবেন। তার মানে কি আপনি যাচ্ছেন ওই 50 জন মানুষ আপনি সিলেক্ট করলেন যে আপনার কাছাকাছি 50 জন, তাদের বাসায় যাচ্ছেন, ডাটা কালেকশন করতেছেন, কথা বলতেছেন, ডাটা কালেকশন করতেছেন। এটাই হচ্ছে মেথড অফ হাউস টু হাউস ভিজিট। এরপরে আরেকটা কথা আমি বলেছি, সেটা হচ্ছে মেথডস অফ মেল কোশ্চেনিয়ারি। এইটা হচ্ছে মূলত হচ্ছে যে আমাদের যে মনে করেন আমাদের যে লিটারেসি স্ট্যাটাস যেগুলো আছে, এটা আমরা যে হাই কিনা বা আপনার কেমন আছে, এটা কিন্তু অলরেডি আপনি কিন্তু ইনফরমেশন গুলো আপনারা চাইলে কিন্তু ডাটাবেস গুলোতে খুঁজে পাবেন, ঠিক আছে? তো এইটাকেই আমরা সাধারণত বলি যে মেথড অফ দ্য মেল কোশ্চেনিয়ারি। আমি জাস্ট এটা আপনাদের ছোট ফর্মে বলেছি। তো এখানে এটা যদি আমি ইন্টারপ্রিটেশন আমার যেটা লিখেছি দেখেন, সেটা হচ্ছে দিস মেথড ইজ ফলোড ইন কমিউনিটি হোয়ার লিটারেসি স্ট্যাটাস অফ দ্য পিপল ইজ ভেরি হাই and prepaid postage stamp is to be attached with the questionnaire। এই যে কিছু কথা আমি আপনি ছোট করে বলেছি, সেটাই আমি এখানে এক্সপ্লেনেশন করেছি। আচ্ছা, আমরা যে বললাম আমি ডাটাটা প্রেজেন্টেশন করলাম, এখন ডাটাটা যে আমি কালেক্ট করলাম, যেটা এবার তো আমাকে এটা আমার যে
মানে থিসিসের ক্ষেত্রে বা আমার যে পাবলিকেশনের ক্ষেত্রে আমার তো প্রেজেন্টেশন করতে হবে। তো আমরা প্রেজেন্টেশন আমরা কি করি, আমরা প্রেজেন্টেশন সাধারণত দুইটা মেথডে করি। একটা হচ্ছে টেবুলেশন মেথড এন্ড দেন ইজ এ লেটার ইজ এ চার্ট বা ডায়াগ্রাম মেথড। ঠিক আছে, সাধারণত এই দুইটা ফর্মে আপনি যদি কোনো থিসিসের বই ধরেন, আপনি যদি কোনো থিসিস করতে যান, আপনি যদি কোনো পাবলিকেশন করতে যান, আপনি কোনো কিছুই খুঁজতে যান, আপনি দেখবেন কিন্তু আমরা সাধারণত আপনি যে ডাটা অ্যানালাইসিসটা করেছেন রেজাল্টটা কিন্তু আমরা এভাবে এক্সপ্লেন করেছি, টেবিলের মাধ্যমে, চার্টে অথবা ডায়াগ্রামের মাধ্যমে এটা আমরা করছি। আচ্ছা, টেবুলেশনের মেথডের মধ্যে হচ্ছে একটা টেবিল থাকবে, এই টেবিলের কিন্তু অনেকগুলো পার্ট থাকে। আমরা সাধারণত এখানে আমরা যারা এপিডেমিওলজিস্ট আমরা সাধারণত কয়েকটা ভাগে আমরা ভাগ করি টেবিলটাকে। এটা অনেকে হচ্ছে সিম্পল টেবিল বলি, আমরা হচ্ছে মাস্টার টেবিল বলি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলগুলো এগুলো সাধারণত বলে থাকি। ঠিক আছে, একটা টেবিলের কিন্তু আবার কিছু কিছু পার্ট থাকে। প্রথমে দেখবেন একটা পেশেন্টের যখন একটা টেবিলের প্রথমে কিন্তু থাকবে একটা টাইটেল থাকবে, টেবিলের সামনে টাইটেল থাকবে, এরপরে হচ্ছে টেবিলের একটা বডি থাকবে, বডির মধ্যে আবার দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে রো থাকবে, একটা হচ্ছে কলাম থাকবে। ঠিক আছে, এই কয়টার মধ্যে আবার আমরা সাধারণত এই রো কলামটার মানে যে বডিটার মধ্যে সাধারণত আমরা ভ্যারিয়েবল থাকে, যেটা আমি প্রথমেই বলেছি, আমরা যে জিনিসগুলো করতে চাচ্ছি, যেগুলো দেখাতে চাচ্ছি, সেই ভ্যারিয়েবল গুলো থাকে, আমি আপনাদের শো করব। ঠিক আছে, ভ্যারিয়েবল থাকে, এবং লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে ফুড নোট। এরপরে আবার অনেকেই আছে, অনেক স্ট্যাটিস্টিশিয়ানরা কথা বলে যে আমার যে ভ্যারিয়েবল, আমি যে বডিটা আছে, স্পেসিফিক কোন ইনফরমেশন যদি আমাকে এক্সেপশনাল কিছু ইনক্লুড করতে হয়, তখন কিন্তু আমরা ওই বডিটার মধ্যে ইনক্লুড করে দিই। ঠিক আছে, সো এটা আশা করি এই কথাটা আপনারা ইজি ভাবে বুঝতে পেরেছেন। আর এটা সিম্পল টেবিল কি, মাস্টার টেবিল কি, ফ্রিকোয়েন্সি টেবিল কি, এখানে কিন্তু আমি লিখে দিয়েছি। হ্যাঁ, আপনারা এক নজর দেখলে বুঝতে পারবেন, আমি এগুলোতে সময় নষ্ট করছি না। এই যে দেখেন দিছে, এইটা কিন্তু একটা টেবিল। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলম। এখানে আমি দেখেন এখানের মধ্যে আমি এখানে পপুলেশন নিয়ে আমি একটা করেছি, যেটা হচ্ছে 2011 সালে যে আমাদের ইন্ডিয়ার একটা ডাটা আমি মানে সার্ভে থেকে একটা ডাটা আমি কালেকশন করার চেষ্টা করেছি, যে 2011 সালে প্রথম মার্চে পপুলেশনটা ইন্ডিয়ার কয়েকটা স্টেটে কেমন ছিল। যেমন এখানে আমি দেখিয়েছি যে আন্ধ্রপ্রদেশের মধ্যে এত ছিল, তারপর মধ্যপ্রদেশে এত ছিল, উত্তরপ্রদেশে এত ছিল, তারপরে হচ্ছে। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারছেন যে আমার কোথায় কত কোন জায়গায় কতটুকু আমার মানে আছে, ওইটা আমরা একটা ইনফরমেশন পাচ্ছি। ঠিক আছে, এটার মধ্যে কিভাবে আমরা কিন্তু টেবিল বা কলাম দিয়ে কিন্তু আমরা এটা প্রকাশ পাচ্ছি, করতে পারছি। ঠিক আছে, এখানের মধ্যে দেখেন এটা হচ্ছে র কলামে আমি দিয়েছি, এখানের মধ্যে আমি দেখাচ্ছি এখানে বেশি কোনটা কোনটা, সেগুলো কিন্তু আমি একটা আন্ডারলাইন একটা মার্কিং করে আপনাদেরকে শো করেছি। ঠিক আছে, দেখেন আন্ধ্রপ্রদেশে এত, মধ্যপ্রদেশে এত, উত্তরপ্রদেশে এত, কর্ণাটকে কি এরকম, রাজস্থানে কি রকম, কেরালাতে। এটা হচ্ছে টোটাল একটা টেবিলের, এটা হচ্ছে একটা টেবিল। ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে টেবিলের বডি, এটা হচ্ছে রো কলাম, আপনারা বুঝেন, তার উপরে কিন্তু টাইটেল থাকে, নিচে কিন্তু হচ্ছে আপনার ফুড নোট থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো ভাই? তাহলে আমরা এই স্লাইডটা আমরা সামনের দিকে আগাই। দেখেন এখানে আমি একটা কথা বলেছি, ফ্রিকোয়েন্সি টেবিলের একটা কথা বলেছি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি টেবিলের একটা কথা বলেছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল। এই যে দেখেন এখানের মধ্যে একটা কতগুলা, মনে করেন আমি একটা যে কয়েকটা ফিগার দিয়েছি। ঠিক আছে, যে এখান থেকে এত থেকে এত বয়স, এত থেকে এত কিছু আছে, এই জিনিসগুলো আমি দিয়েছি। দেখেন এখানে 8, 24, 18, তো এইগুলাকে আমি দেখাবো যে এই যে এতগুলার মধ্যে কোনটার ফ্রিকোয়েন্সি কত, এটা আমি বের করতে চাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল, এই ধরনের টেবিলকে বলা হয় ফ্রিকোয়েন্সি টেবিল। এই যে দেখেন আমি এখানে টেবিল দিলাম, এটার মধ্যে দুইটা হেডিং দিলাম, একটা হচ্ছে এইজ দিলাম, একটা হচ্ছে নাম্বার অফ দ্য পেশেন্ট। আমি বললাম যে 0 থেকে 4 এর মধ্যে আছে, হ্যাঁ 4 এজের মধ্যে পেশেন্ট আমি পাইছি 35 জন। ঠিক আছে, 5 থেকে 9 বছরের মধ্যে আমি পাইছি হচ্ছে 18 জন। তারপর হচ্ছে 10 থেকে 14 বছর বয়সের ক্ষেত্রে আমি পেয়েছি 11 জন। 15 থেকে 19 জন, 19 এজের মধ্যে আমার যেটা আমি পেয়েছি সেখানে পাইছি 8 জন। 20 থেকে 24 হচ্ছে আমরা হচ্ছে 6 জন। তার মানে হচ্ছে এটার ইন্টারপ্রিটেশন করে কিন্তু এই সিস্টেমে। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? খুব ইজি, খুব ইজি জিনিস, কোনো ব্যাপার না, আপনারা পারবেন। এখানে আমি দেখতে চাচ্ছি যে যে আমাদের যে পেশেন্ট গুলা, যে কোন এজে কতটুকু পেশেন্ট যারা পোলিওতে আক্রান্ত হয়েছে, এরকম একটা ফ্রিকোয়েন্সি আমি দেখিয়েছি। ঠিক আছে, এবং এটা বয়স হিসাবে আমি ফার্স্টে এখানে এজে ভেরিয়েশন দেখিয়েছি, যে 0 থেকে 4, 5 থেকে 9, এভাবে দিয়ে কোন বয়সে কতজন আছে সেটা আমি আপনাদের এখানে শো করেছি। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে একটা কতগুলো কথা বললাম। কথাগুলো এক নাম্বার কথা বলেছি যে আমরা সাধারণত যে আমি কালেকশন করি, যে ডাটাটা আমি কালেকশন করছি, আমি এটা প্রেজেন্টেশন করি। প্রেজেন্টেশনটা কিভাবে প্রেজেন্টেশন করি? আমরা সাধারণত ডাটাটা ডায়ালাইসিস সরি আপনারটা হয়তো আমরা প্রথমে টেবিলেশনের ফর্মে করি। এছাড়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার ডায়াগ্রাম আকারে আমরা করি, ডায়াগ্রাম আকারে আমরা এটা প্রেজেন্টেশন করি। ঠিক আছে, তো ডায়াগ্রামের মধ্যে আমরা সাধারণত আমরা অনেকগুলা ডায়াগ্রাম আছে। ঠিক আছে, আমাদের হাতের কাছে অনেকগুলো ডায়াগ্রাম আছে।
তো আমরা পছন্দ মতো কিছু ডায়াগ্রাম আমরা করে থাকি, কিন্তু পছন্দের মধ্যে আবার কথা আছে যে আমি চাইলেই আমি বলতে পারি না যে আমি আমার এটা করতে চাই ওইটা করতে চাই, এটার কিছু এক্সপ্লেনেশন আছে, কিছু সুনির্দিষ্টভাবে বলা আছে। সাধারণত কোয়ালিটিভ ডাটা মানে হচ্ছে মেল ফিমেল এই সকল ডাটাকে বলে আমরা কোয়ালিটি ডাটা, আর কোয়ান্টিটিভ মানে হচ্ছে পরিমাণযোগ্য কন্টিনিউয়াস ডাটা। সাধারণত কোয়ালিটিভ ডাটার ক্ষেত্রে আমরা যে ডায়াগ্রামগুলো আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে আপনার বার ডায়াগ্রাম, পাই অর সেক্টর ডায়াগ্রাম, নাম্বার 3 হচ্ছে পিক্টোগ্রাম, এবং নাম্বার 4 হচ্ছে ম্যাপ ডায়াগ্রাম। এটা হচ্ছে আমরা কোয়ালিটিভ ডাটার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। কোয়ান্টিটিভ ডাটার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে একটা হচ্ছে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, লাইন চার্ট অর গ্রাফ, কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম, আর হচ্ছে নাম্বার 6 ইজ এ স্ক্যাটার ডায়াগ্রাম। তো আমরা এই ফর্মে এই জিনিসগুলো দিয়ে সাধারণত আমরা এক্সপেনশন করি। আমরা আমাদের যে ডাটাটা আমরা অ্যানালাইসিস করেছি এই অ্যানালিসিস যে রিপোর্টটা আমি প্রেজেন্টেশন করব টেবিলে, সাধারণত আমার যদি কোয়ালিটিভ ডাটা হয় সেক্ষেত্রে বার, পাই, পিক্টো আমরা এটা দিয়ে আমরা সাধারণত ম্যাপ ডায়াগ্রাম দিয়ে সাধারণত আমি ইউজ করে থাকি। তবে আমরা যারা রিসার্চার আছি, যারা অ্যানালাইসিসের কাজ করি, আমরা সাধারণত মানে কমনলি ইউজ করে থাকি সেই বার চার্ট আর পাই চার্টটা। আর কোয়ান্টিটিভের ক্ষেত্রে আমরা সাধারণত হিস্টোগ্রামটা বা লাইন চার্ট বা ফ্রিকোয়েন্সি পলিগন এগুলো একটু আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এবার আসেন আমি কিছু জিনিস দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে হিস্টোগ্রাম, মানে কি এখানে দেখেন কোনো গ্যাপ নাই, একটা 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 আরেকটার গায়ের মধ্যে লাগে আছে। ঠিক আছে, এখানের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে এটা নরমালি ডিস্ট্রিবিউশন আছে কিনা। এটার জন্য কিন্তু আমরা একটা চিহ্ন দিই। ঠিক আছে, এখানে এইখানে নাই, আমরা পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, দিস ইজ এ পিকচার অফ দ্য হিস্টোগ্রাম। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। এই যে দেখেন একটা চিহ্নের কথা বললাম না, এই যে দেখেন এখানে একটা জিনিস চলে আসছে, তার মানে হচ্ছে এটা নরমালি ডিস্ট্রিবিউশন কিনা সেটা সাধারণত বোঝার জন্য যে আমার যে ডাটাটা কালেকশন করলাম এটা নরমালি ডিস্ট্রিবিউশন কিনা সেটা আমরা দেখতে চাই। এটা হচ্ছে গিয়ে আপনার হিস্টোগ্রাম অবলিক বা ফ্রিকোয়েন্সি পলিগন আপনারা বলতে পারেন। এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, অরিজিনাল ফ্রিকোয়েন্সি পলিগন। এখানের মধ্যে দেখেন এখানের মধ্যে একটা তিনটা রঙের একটা মিশ্রণ আছে, লাল, নীল, সবুজের একটা মিশ্রণ আছে, যেখানে মধ্যে ডিজিট এখানের মধ্যে হতে পারে লালটাকে আমি মানে ডিজিট এক্স হতে পারে, নীলটা ওয়াই হতে পারে, এবং সবুজটা হচ্ছে জেড হতে পারে। এটা নিয়ে আমরা সাধারণত যে ফাইন্ডিং থাকে সেটাকে আমরা এক্সপ্লেনেশনটা আমরা প্রকাশটা এভাবে করে থাকি। এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ। ঠিক আছে, এই যে দেখেন এটাও কিন্তু আপনার হিস্টোগ্রামই আমরা বলে থাকি, এবং এই যে দেখেন এটা বেল শেপ, মানে হচ্ছে এটা নরমালি ডিস্ট্রিবিউশন আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, নিচে হচ্ছে হাইট আছে, উপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি আছে। এই যে লাইন চার্ট আপনারা জাস্ট দেখেন, এটা আপনার বোঝা দরকার নাই, জাস্ট হচ্ছে যারা মনে করেন থিসিসে আছেন তারা সাধারণত এইভাবে এক্সপ্রেশন করতে হয়, এটা আপনারা দেখেন, আপনারা অন্য কিছু আপনারা ইয়া করার দরকার নাই, জাস্ট দেখেন। ঠিক আছে, না বুঝলে আমি একটু বলে দিব। এখানে দেখেন এখানে কালারে কিছু সমাহার আমি করেছি, এটা হচ্ছে এটা পোর্টফোলিও 1 পোর্টফোলিও 2, মানে এখানে আছে যে জিনিসটা আমি ইন্ডিকেশন করতে চাচ্ছি ওইটা এভাবে কিন্তু আমি এক্সপ্রেশন করতে পারি। এটা হচ্ছে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ডায়াগ্রাম। ঠিক আছে, এই যে দেখেন এটাকে এইভাবে আমি এক্সপ্রেশন করছি। ঠিক আছে, এটা আপনারা জাস্ট দেখেন, এটা যেটা হচ্ছে যারা অ্যানালাইসিসে কাজ করে সাধারণত তারাই এটা ঠিক করে দেয়, জাস্ট আপনারা জিনিসগুলো একটু দেখে নেন। এটা থেকে সাধারণত আমরা ডট ডায়াগ্রাম বলি এটাকে। ঠিক আছে, এইটাকে হচ্ছে বার ডায়াগ্রাম। একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আপনারা একটু দেখেন যে হিস্টোগ্রামের মধ্যে কিন্তু একটা আরেকটার গায়ে লাগিয়া ছিল। এই যে দেখেন এটা হিস্টোগ্রাম। ঠিক আছে, যদি ফ্রিকোয়েন্সি পলিগন এটা কিন্তু একদম, এটা কিন্তু হিস্টোগ্রাম। দেখেন একটা আরেকটার গায়ে লাগে আছে। ঠিক আছে, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ বার চার্টে কিন্তু দেখেন আপনার কিন্তু একই রকম থাকলেও এখানে কিন্তু গ্যাপ আছে, তাই না? এবং বারের চার্টের মধ্যে কিন্তু কিছু টাইপ আছে। ঠিক আছে, দেখেন একটা বার থেকে আরেকটা বারের মধ্যে গ্যাপ আছে। সাধারণত আমরা বলতেছি যে একটা বার থেকে আরেকটা বারের যে গ্যাপটাকে সাধারণত আমরা বলেছি একটা বারের থেকে আরেকটা বারের অর্ধেক গ্যাপ থাকে। ঠিক আছে, হাফ ইঞ্চি গ্যাপ থাকে। এটা অনেক ধরনের রিসার্চার অনেক রকম কথা বলে। সাধারণত হাফ ইঞ্চি গ্যাপই বলা হয়, বা একটা আরেকটা মানে বারের অর্ধেক বলা হয় এই জিনিসটাকে। আর এটা আপনারা জানেন এটা হলো পাই ডায়াগ্রাম বলে। ঠিক আছে, এটা আমরা কমনলি ইউজ করে থাকি কোয়ালিটিভ ডাটার ক্ষেত্রে। দেখেন এখানে অনেক রঙের সমাহার, এটা হচ্ছে 3D একটা ভিশন আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা দিয়ে একটা আমরা এক্সপ্লেনেশন করে থাকি। এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে সবগুলা বেসিক। এবার আসেন পিক্টোগ্রাম। পিক্টোগ্রাম মানে হচ্ছে এই যে দেখেন, মনে করেন আমি বললাম যে 50 জন ইনফেন্ট, 50 ইনফেন্ট ডেড, 5000 লাইভ বার্থে, মানে একটা এখন হচ্ছে আমি দেখতে চাচ্ছি পিক্টোগ্রামে যে কোন সালে কতজন মারা গেছে এটাকে আমি এক্সপ্লেন করতে চাই। 1960-এ দেখা গেলাম এখানে 50 জন মারা গেছে, 1960-এ দেখলাম এখানে 3 জন মারা গেছে, 1980-তে পাইলাম 2 জন, এটাকে 2002-তে পাইলাম আমরা 1 জন। এভাবে করে আমরা একটা এক্সপ্লেন করতেছি। ঠিক আছে, দিস ইজ জাস্ট এক্সপ্লেনেশন। এটাকে এই ধরনের প্রেজেন্টেশনকে বলা হয় পিক্টোগ্রাম। আর এটা হচ্ছে কি এই ধরনের ডায়াগ্রামকে বলে ম্যাপ ডায়াগ্রাম বা স্পট ম্যাপ। ঠিক আছে, এটাও সাধারণত আমরা ইউজ করে থাকি, তবে এটা কমনলি এটা খুব একটা ইউজ হয় না। ঠিক আছে, পিক্টোগ্রাম এটা খুব কম ইউজ হয়। আচ্ছা,
এবার আসেন আমরা যে কথাগুলো নিয়ে বলতেছি যে আমরা রিসার্চটা মেডিকেল এডুকেশনে কোথায় কোথায় পাই। মেডিকেল এডুকেশনে আমরা সাধারণত রিসার্চ থেকে আমরা কয়েকটা স্টেজে পাই। নাম্বার 1 পাই আমরা থার্ড ইয়ারে আরএফএসসি তে পাই। নাম্বার 2 হচ্ছে যখন আপনি পাবলিকেশনে যান, পাবলিকেশনে পাই। নাম্বার 3 হচ্ছে থিসিসে পাই। তার মানে হচ্ছে আরএফএসসি, পাবলিকেশন, থিসিসে আমরা কিন্তু মূলত যে আমাদের মেডিকেল এডুকেশনে এই রিসার্চ পার্টটা আমরা পাই, খুঁজে পাই। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন থিসিস নিয়ে বলি। থিসিসের আবার হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে প্রোটোকল পার্ট আছে, এরপর আছে থিসিসের ডিফেন্স পার্ট। প্রোটোকল পার্ট মানে হচ্ছে আপনি যখন যে বিষয় নিয়ে কাজ করতে চান ওই বিষয়ের উপরে আপনাকে একটা মানে প্রোটোকল জমা দিতে হবে। একটা আমি বলতে ছোট যদি বাংলা ভাষায় বলতে চাই, আপনাকে একটা দস্তাবেজ আপনাকে পাস করাতে হয়। ঠিক আছে? একটা সুপারভাইজার, একটা কমিটি থাকে, একটা থিসিস কমিটি থাকে, বা আপনার প্রোটোকল একটা ইয়ার কমিটি, যখন আপনি একটা প্রেজেন্টেশন করবেন যে আমি এটা নিয়ে কাজ করতে চাই, এটা কি কি জন্য করবেন, এটার মধ্যে কি আসবে, এটার কি রেজাল্ট আপনি পেতে পারেন, বা এটা আপনার কি কি হিসাবে আমাদের কাজে লাগবে। তো এটাকে যখন আপনি সংক্ষেপে আপনি প্রেজেন্ট করবেন সেটা হচ্ছে প্রোটোকল। সাধারণত থিসিসের আগে আমরা প্রোটোকল প্রেজেন্টেশন হয়। ওকে, তার দেন আমরা আসলে যেটা হচ্ছে আমরা মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে আপনারা রিসার্চটা কোথায় কোথায় দেখতে পারেন। ঠিক আছে? মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে রিসার্চ মূলত আপনারা কিন্তু আপনার পেয়ে থাকেন মূলত হচ্ছে থার্ড ইয়ার থেকে কিন্তু আপনাদের কারিকুলাম আপনাকে শেখায়। ঠিক আছে? কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে আমরা এটাকে সুন্দর করে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি না। এখানেই আমাদের সবচেয়ে বড় সমস্যাটা। মেডিকেল এডুকেশনে আপনারা কিন্তু প্রথম রিসার্চের সাথে আপনাদের দেখা হয় থার্ড ইয়ারে আরএফএসসি তে। এরপরে যখন আপনি কোনো পাবলিকেশন করেন, সে পাবলিকেশন ক্ষেত্রে আপনি এটা খুঁজে পান। এরপরে হচ্ছে আপনি যখন মনে করেন আপনি একটা থিসিস করতে যাচ্ছেন বা ডিসার্টেশনে যাচ্ছেন, তখন এটা আপনি খুঁজে পান। সো আপনি এখানে কিন্তু কয়েকটা ক্ষেত্রে পাবেন, এই জিনিসগুলো পাবেন। ইভেন আমি আরেকটা মজার আপনাদেরকে কথা বলি, সেটা হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্টরা কিন্তু পাবলিকেশন করে। যেমন গত বছরের কথা বলি, যখন হচ্ছে করোনার পিক টাইম, তখন আমি থার্ড ইয়ারের কয়েকটা স্টুডেন্টের আপনি ডাটা অ্যানালিসিস করেছি। ইভেন অনেকে আছে ওরা অলরেডি একটা রিভিউ আর্টিকেল করেছে, করে আমাকে দেখিয়েছে স্যার কোথাও ভুল টুল আছে কিনা আপনি দেখেন। বুঝেন, অনেক মেডিকেল কলেজে কিন্তু ওদের কিন্তু থার্ড ইয়ার থেকে করে, কিন্তু বাংলাদেশের সব মেডিকেল কলেজে আসলে এই সুযোগ সুবিধাটা থাকে না, এটা একটা সমস্যা। আচ্ছা, এবার আসেন যে একটা থিসিসের ক্ষেত্রে আমাদের কি কি পার্ট থাকে, এই পার্ট গুলা নিয়ে আমরা এখন আলোচনা করব। একটা থিসিস যখন আপনি আপনার রাইটিং করবেন বা থিসিসটা যখন আলোচনা করবেন, যখন এখানের মধ্যে এই জিনিসগুলো কিন্তু আপনার মাথার মধ্যে রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনার ডিক্লারেশন। ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে ডিক্লারেশন মানে হচ্ছে যে আপনি এটা এটা আপনার কাজ। ঠিক আছে? এটা আপনি এটা কোথাও থেকে কপি করেন নাই, এটা আপনার সবকিছু এই ধরনের ইনফরমেশন গুলো আপনি ডিক্লারেশন করবেন, সেটা আপনার নিজের ভাষায়, সেটা হচ্ছে ডিক্লারেশন। এরপর হচ্ছে সার্টিফিকেট। সার্টিফিকেট মানে হচ্ছে দুইটা সার্টিফিকেট থাকে, একটা হচ্ছে আপনার যে আপনি যে কমিটি থেকে যে আপনি অ্যাপ্রুভ নিয়েছেন ওইটার একটা সিগনেচার থাকে, প্লাস আবার সিগনেচার থাকে হচ্ছে আপনার সুপারভাইজারের মাধ্যমে। এরপর হচ্ছে অ্যাকনলেজমেন্টের মধ্যে হচ্ছে কারা কারা আপনাকে হেল্প করছিল, এবং এটার মধ্যে কি কি আপনি কোথায় গেছিলেন, এতে আপনি কাকে কাকে থ্যাংক ইউ দিচ্ছেন, এইগুলো হচ্ছে কি যে ছোটখাটো যে ব্লা ব্লা কথাবার্তা, এগুলো হচ্ছে অ্যাকনলেজমেন্ট। এরপর আমি একটা কথা বলেছি যে আমরা সাধারণত যে টেবুলেশন বা যে আমাদের যে ব্যাপারটা আমরা টেবুলেশন মেথড বা অন্যান্য মেথডে আমরা এটা প্রকাশ করে থাকি। তো এইখানের মধ্যে আমি যে নাম্বারগুলো, আমার কয়টা টেবিল আছে, টেবিলের নাম্বারগুলা আমরা লিস্ট করি আমরা। ঠিক আছে? এটা টেবিলের মনে করেন আমি আমার যে ডাটা অ্যানালিসিস করছি এটার মধ্যে 15টা টেবিল আমি দিয়ে আমি প্রকাশ করছি। ঠিক আছে? তো এখানে 15টা টেবিল আমি এখানে আপনার শো করলাম। ঠিক আছে? তো এই 15টা টেবিলটাই হলো গিয়ে আপনার হচ্ছে আমি এখানে নাম্বারিংটা আমি করলাম। এরপরে হচ্ছে অ্যাব্রিভিয়েশন। একটু আগে আমি বললাম যে আপনি যখন একটা গবেষণা করবেন তখন আপনার নিজে ভাষায় কিছু কিছু জিনিসের ডেফিনেশন দিতে হয়। মনে করেন আমি বললাম যে আমি একটা গবেষণা করতে চাই ওল্ড এজের পিপলদের উপরে। ঠিক আছে? ওল্ড এজের পিপলদের কি অবস্থা এদের উপরে আমি একটা কাজ করতে চাই। তো সেক্ষেত্রে আমি কাকে ওল্ড এজ বলতে আমি কাকে বুঝাবো? ঠিক আছে? কারণ আজকে আপনাদেরকে একটা আরেকটা মজার কথা বলি, যে আপনি যখন দেশের বাইরে যাবেন দেখবেন যে ওল্ড এজের মধ্যেও কিন্তু অনেকগুলা ক্যাটাগরি আছে। ঠিক আছে? ইয়ং ওল্ড, ভেরি ওল্ড, এরকম কিছু কিছু ক্লাসিফিকেশন আছে। তো আপনি এখন যদি মনে করেন আপনি আমাদের দেশে যখন আমরা 50 বছরের পর থেকে সবাই ওল্ড বলি, আপনি যখন আপনি দেশের বাইরে যাবেন, আপনি যখন আমেরিকাতে যাবেন, এখন আপনি একটা 60 বছর বা 70 বছর বয়সের একটা যখন পার্সনকে আপনি বলবেন আপনি তো ওল্ড হয়ে গেছেন, তারা কিন্তু মাইন্ড করে বসবে। ঠিক আছে? তারা কি করে, তারা বলে যে যে ওরা কয়েকটা ক্লাসিফিকেশন আছে ইয়ং ওল্ড, তারা বলে যে আমরা তো এখন মাত্র হচ্ছে নব যৌবন পেয়েছি। তো এরকম কিছু কিছু ব্যাপার থাকে। তো আপনি
কোন এজটাকে নিয়ে কাজ করবেন সেটাকে যখন আপনি আপনাকে সুন্দর করে এক্সপ্লেইন করতে হবে। তো এইটাই বলা হচ্ছে দ্য লিস্ট অফ দ্য অ্যাব্রিভিয়েশন। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে সারমর্ম। আপনি যে কাজটা করতেছেন না, এই পুরা কাজটা করার পরে যাতে মানুষের তো পুরাটা দেখার সময় থাকে না, তখন কি হয়, আমরা যখন মনে করেন আমরা যখন ভাব সম্প্রসারণ করছি না, ভাব সম্প্রসারণের পরে আমরা একটা সারাংশ দিয়ে পুরা তথ্যটাকে আমরা তুলে নিয়ে আসি। এই অ্যাবস্ট্রাক্টটাই হচ্ছে ওই সারাংশটা। আচ্ছা, এরপরে আছে কিছু জিনিস থাকে, যেমন হচ্ছে কয়েকটা চ্যাপ্টারে ভাগ করা থাকে। যেমন চ্যাপ্টার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতেছেন ওই কাজটা নিয়ে কিছু কথাবার্তা লেখা, এটা মানে একটু আপনার এক্সপ্লেনেশন করা, কয়েকটা আপনার কিছু জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। সো নাম্বার 1 হচ্ছে এটা ইন্ট্রোডাকশন। চ্যাপ্টারের মধ্যে আবার কয়েকটা সাবডিভিশন আছে। নাম্বার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে যেটা আপনি কিছু বললেন। ব্যাকগ্রাউন্ড, অনেকে ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ডটা কাছাকাছি কিন্তু একটু সামান্য ডিফারেন্স আছে। এরপর 3 নাম্বার হচ্ছে জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন হচ্ছে আপনি কেন করবেন, সেটা আপনাকে আপনার ভাষায় আপনি যে সুন্দর করে লিখবেন, সেটা হচ্ছে জাস্টিফিকেশন। নাম্বার 4 হচ্ছে রিসার্চ কোশ্চেন। আপনার যে গবেষণাটা আছে, আপনি গবেষণায় কি দেখতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি এপিডেমিওলজি ফিল্ডে কি জানতে চাচ্ছেন, কি বুঝতে চাচ্ছেন, কি আপনার জানা দরকার, সেটাই হচ্ছে কি আপনার রিসার্চ কোশ্চেন, ঠিক আছে। এরপর হচ্ছে অবজেক্টিভ অফ দ্য স্টাডি। আপনি যে গবেষণাটা করবেন, এই গবেষণা কি কাজে লাগবে, আপনি কি খুঁজতে চাচ্ছেন, আপনার কি এতে কি লাভ হবে, ওইটা যখন আপনি এক্সপ্লেন করবেন, সেটা হচ্ছে অবজেক্টিভ। যে একটা ফাইন্ডিং মানে এটা আপনার এই অবজেক্টিভ গুলো আপনি খুঁজে বের করবেন। সাধারণত অবজেক্টিভকে আমরা দুইটা ভাগ করি, একটা হচ্ছে জেনারেল অবজেক্টিভ আর একটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ। জেনারেল অবজেক্টিভটা মানে হচ্ছে একটা জিনিস থাকে যেটা নিয়ে আপনি যে স্টাডি টাইটেল থাকে, ওই স্টাডি টাইটেলের সাথে সাধারণত টু অ্যাসেস, টু ডিটারমাইন, ঠিক আছে, এভাবে করে আমরা সাধারণত আমরা জেনারেল অবজেক্টিভটা ক্রিয়েট করি। স্পেসিফিক অবজেক্টিভ আছে, জেনারেল অবজেক্টিভ যেটা আছে ওইটাকে আমরা সাব ডিভিশন করে ভেঙে ভেঙে দিই, ঠিক আছে। যেমন আমি কি কি দেখতে চাচ্ছি, সেটাকে যখন স্পেসিফিক করতে চাই, সেটার নামই হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ। এরপর হচ্ছে নাম্বার 3 কি অফ দ্য ভ্যারিয়েবল, আপনি কি কি ভ্যারিয়েবল গুলো ইউজ করেছেন ওইটা নিয়ে কথাবার্তা থাকে। নাম্বার 7 হচ্ছে কনসেপশনাল ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে আপনার কিছু ডায়াগ্রাম আমরা ইউজ করে থাকি এটার জন্য। এটা হয় যেমন মনে করেন স্মোকিং এর কারণে আপনার ক্যান্সার হচ্ছে, ঠিক আছে, স্মোকিং এর প্রথমে লাং ডিজিজ হচ্ছে, লাং ডিজিজ থেকে ক্যান্সার হচ্ছে, বা এরকম হতে পারে যে স্মোকিং এর কারণে আপনার ডায়াবেটিস হলো, ডায়াবেটিস থেকে হাই প্রেশার হলো। তো এটাকে আমরা সাধারণত কনসেপশনাল ফ্রেমওয়ার্কে আমরা এটা এক্সপ্লেনেশন বা আমরা একটা ডায়াগ্রাম আকারে শো করতে পারি, এটাকে বলে কনসেপশনাল ফ্রেমওয়ার্ক। নাম্বার 8 হচ্ছে অপারেশনাল ডেফিনেশন। আপনি যে একটা কথা বললাম যে আমি কোন এজে কতটুকু আছে, ওইটাকে যখন আমি একটা ডিফাইন করব আমার একটা ভাষায়, সেটাই হচ্ছে অপারেশনাল ডেফিনেশন। আচ্ছা, এরপরে একটা কথা হয়েছে লিটারেচার রিভিউ। একটা কথা আমি বলেছি লিটারেচার রিভিউ, এটা মানে হচ্ছে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করছেন, এই জিনিসটা যদি সমসাময়িক কোনো পার্সন এই জিনিসটা নিয়ে কাজ করে, সেটাকেই বলা হয় অপারেশনাল ডেফিনেশন। আরে সরি, লিটারেচার রিভিউ। মনে করেন আপনি চিন্তা করতেছেন যে আমি ধানমন্ডি অঞ্চলে হাইপারটেনশন নিয়ে, ধানমন্ডি অঞ্চলে মানে ওল্ড এজের হাইপারটেনশন নিয়ে কাজ করব। তো এরকম হতে পারে যে আপনার গুলশান অঞ্চলে এরকম একটা স্টাডি হয়েছে ওল্ড এজের উপরে, বা মনে করেন আপনার মিরপুরে এরকম একটা স্টাডি হয়েছে, ঠিক আছে। তো ওইখান থেকে আপনি একটা তথ্য পাবেন, এইটার সাথে পরবর্তীতে কম্পেয়ার করতে পারবেন। তবে আমি একটা কথা বলি, যদি কোনো রিসার্চে আগে কাজ হয়, ওই কাজটা কিন্তু আপনার করার সুযোগ নেই, ঠিক আছে। যদি মানে হচ্ছে যদি কোনো প্রবলেমের ইনফরমেশনটা চলে আসে, তখন কিন্তু ওইটা আবার কোনো কাজ করতে কিন্তু আপনি পারবেন না, ইথিক্যালি কাজ করার কোনো সুযোগ নাই। তো এইটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে একটা গবেষণার মেইন পার্টই হচ্ছে, মেইন ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে মেথোডোলজি, ঠিক আছে। এই মেথোডোলজিটাই কিন্তু মূলত আপনার পুরা যে আমরা বলি সাধারণত যে রিসার্চের, যদি একটা পাবলিকেশন বলেন, থিসিসের যদি বলেন যে আপনার প্রাণ, হৃদয়টা কিন্তু মূলত হচ্ছে মেথোডোলজি, ঠিক আছে। এটা নাম্বার 1 হতে পারে স্টাডি ডিজাইন, হতে পারে স্টাডি পিরিয়ড, হতে পারে এটা স্টাডি প্লেস, স্টাডি পপুলেশন, এটা সিলেকশন ক্রাইটেরিয়া, স্যাম্পল সাইজ, স্যাম্পলিং টেকনিক, তারপর ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট, ডাটা কালেকশন টেকনিক, ডাটা ম্যানেজমেন্ট অ্যানালাইসিস, তারপর হচ্ছে ইথিক্যাল কমিটি দ্বারা যে আপনি যে কাজটা করেছেন এটা ইথিক্যাল কমিটি দ্বারা ইমপ্লিমেন্টেশন হতে হয়, ওইটাও কিন্তু মেথোডোলজির পার্ট। এরপর হচ্ছে লিমিটেশন, কারণ আপনি লিমিটেশনটা এই জন্য, আপনি যখন একটা কাজ করতেছেন এমন হতে পারে যে এটা কিন্তু সম্পূর্ণ ধানমন্ডি অঞ্চলের ইনফরমেশন নাও হতে পারে, কারণ আপনি কাজ করেছেন তো আপনি তো আর মনে করেন বা বছর বছর কাজ করছেন না, বা বছর অনুযায়ী কাজ করতে পারছেন না, আপনি খুব স্বল্প সময় কাজ করছেন। সো এই টাইমে অনেক কাজ মিস হতে পারে, অনেক তথ্য আপনার মিস হতে পারে। সো এই জন্যই আমরা সাধারণত বলে থাকি যে লিমিটেশন অফ স্টাডিটা থাকে।
এরপর হচ্ছে যে আপনি ডাটাটা অ্যানালাইসিস করেছেন, এটাকে আমি প্রকাশ করব, এটাকে বলা হয় রেজাল্ট। এবার নাম্বার 5 হচ্ছে ডিসকাশন। আপনি যে তথ্যটা পাবেন, এই তথ্য যে আগে যে লিটারেচার রিভিউটা ছিল, মনে করেন আপনি ধানমন্ডি অঞ্চলে হাইপারটেনশন, ওল্ড এজের হাইপারটেনশন দেখতেছেন, তখন আবার গুলশান অঞ্চলে আপনি জানেন এই ধরনের একটা কাজ হয়েছে। তো আমি এখানে দেখলাম যে ওই ধানমন্ডি অঞ্চলে এবং গুলশান অঞ্চলের মধ্যে কিরকম রেজাল্টে কিরকম পার্থক্য আছে, এটাকে যে আমরা এক্সপ্লেনেশন করতেছি, যে পার্থক্যটা শো করতেছি, সেটাই হচ্ছে ডিসকাশন। নাম্বার 6 হচ্ছে কনক্লুশন, মানে হচ্ছে এবং হচ্ছে রিকমেন্ডেশন। কনক্লুশন রিকমেন্ডেশন বলতে আমরা সাধারণত বুঝি আপনি যে রেজাল্টটা আমি হয়েছে, যে রেজাল্টটা আমি পেয়েছি, এটাকে আমাকে এখন যে আমার কি তথ্যটার বেলা আপনি কি ধরনের রিকমেন্ডেশন করতেছেন, বা আপনার কোনো এতে কোনো আপনার মূল্যবান যে মতামতগুলা, এটাকে যে এক্সপ্লেনেশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে কনক্লুশন। ঠিক আছে? এবং আপনার কিছু কিছু যদি বলেন যে আমার এটা হলে এটা আরো ভালো হয়, এই এক্সপ্লেনেশন যেটা যখন আপনি করেন, সেটাকে বলা হচ্ছে রিকমেন্ডেশন। ব্যাপারটা কি আমি বোঝাতে পেরেছি? তো এটা হচ্ছে কনক্লুশন রিকমেন্ডেশন। এটা হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 হচ্ছে রেফারেন্স। সাধারণত আমরা যে ইন্ট্রোডাকশন, জাস্টিফিকেশন, ব্যাকগ্রাউন্ডের অনেক তথ্যগুলো আমরা আনি না, তো কারণ কোনো না রেফারেন্স নিয়ে আনি। এই যে একটু আগে বললাম যে আমি ধানমন্ডি অঞ্চলে আমি রিসার্চে নিয়ে আমি ওল্ড এজে হাইপারটেনশন নিয়ে কাজ করতে যাচ্ছি, কিন্তু গুলশান অঞ্চলে একটা কাজ হচ্ছে। তো গুলশান অঞ্চলে যে কাজটা হয়েছে, তার মধ্যে ওই যে রেফারেন্সটা, এই রেফারেন্সটাকে ইনক্লুড করার নামই হচ্ছে রেফারেন্স। এরপর অ্যানেক্সার হিসেবে আরো কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে ওয়ার্ক শিডিউল থাকে, তারপরে হচ্ছে একটা ইনফর্ম কনসেন্ট থাকে, যে আপনি যে ডাটা কালেকশন যে পার্সনদের কাছ থেকে নিচ্ছেন, তাদের কাছ থেকে একটা ইনফর্ম কনসেন্ট আমরা নিয়ে থাকি। এরপরে হচ্ছে ইনফর্ম কনসেন্ট আমরা সাধারণত দুইটা ফর্মে নিই, একটা হচ্ছে ইংরেজিতে, বাংলাতে। ঠিক আছে? এরপর কোশ্চেনিয়ারটা আমরা ইংলিশে বাংলায় দুইটাই করতে করি। সাধারণত বাংলাদেশে যখন আমরা একটা কাজ করি, তখন আমরা কিন্তু বাংলায় ফর্মেটেই করি, কারণ হচ্ছে আমার বাংলাদেশের আমাদের রাষ্ট্রভাষা বাংলা, তো আমাদের যে রোগীরা তারা বাংলায় বলে তারা কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে এতটুকুই হচ্ছে আপনার থিসিসের পার্ট। এখন পাবলিকেশনের পার্ট কি লাগে? পাবলিকেশনে কিন্তু এত ডিটেলস লাগে না, পাবলিকেশনে সামান্য কিছু কিছু জিনিস লাগে। ঠিক আছে? তো এখানে পাবলিকেশনের পার্টের মধ্যে আপনার থাকে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থাকে, মানে হচ্ছে সারমর্ম থাকে, এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন থাকে, এরপর হচ্ছে যে ম্যাটেরিয়াল বা মেথড, যে মেথড দিয়ে আমরা করে থাকি, যেটা আমি প্রথমেই বলেছি, মেথোডোলজি হচ্ছে, আমরা বলি যে রিসার্চাররা বলি যে মেথোডোলজি হচ্ছে একটা রিসার্চের হৃদয় বা হার্ট। ঠিক আছে? তো এটা আমরা আমরা ইয়ে থাকে। এরপরে রেজাল্ট থাকে, রেজাল্টটাকে আমরা সাধারণত দুটো ফরম্যাটে আমরা এটাকে এক্সপ্লেনেশন করে থাকি। সেটা হচ্ছে, একটা হচ্ছে টেবুলেশন ফরম্যাটে, নাম্বার 2 হচ্ছে চার্টে। ঠিক আছে? টেবুলেশন মানে কি, আমরা টেবিলে, চার্টের মধ্যে যে দেখালাম বার চার্ট, পাই চার্ট, পিকোগ্রাম, ওইগুলো আমি প্রকাশ করছি। ঠিক আছে বাবা? নাম্বার 5 হচ্ছে আমরা ডিসকাশন করতেছি। ওই যে ডিসকাশন কি আমি বলছি, ধানমন্ডি গুলশানের খেলার কথা বললাম, এটা। এরপরে অ্যাকনোলেজমেন্ট থাকে, এটা প্রথমের দিকে থাকে। এরপর হচ্ছে ডিসক্লোজার থাকে, লিমিটেশন থাকে, কনক্লুশন থাকে, রেফারেন্স থাকে। ঠিক আছে? দেখেন এখানে আপনার থিসিসের ক্ষেত্রে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো সাবডিভিশন করে দেয়া আছে, কিন্তু পাবলিকেশনের ক্ষেত্রে এত ইনফরমেশন নাই, কিন্তু জিস ইনফরমেশন গুলা থাকে। আচ্ছা, এরপরে আসে যে স্টেপস অফ সায়েন্টিফিক রিসার্চ। আচ্ছা, একটু আপনাদেরকে বলি, আপনারা কি বোর ফিল করছেন? আপনারা যদি বোর ফিল করেন, তাহলে আমি আজকে ক্লাসটা এতটুকু রেখে দিব। ঠিক আছে? আপনারা দয়া করে কমেন্ট করেন, আমি নাহলে বুঝবো না, কারণ আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না। যদি বলেন যে যে আপনারা আরেকটু কন্টিনিউ করতে চান, তাহলে কিন্তু আগাবো। ঠিক আছে? না হলে আমি রিসার্চের পরবর্তী সেশনে আমি বাকিটা আলোচনা করব। আমি একটু 2 মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা দয়া করে একটু কমেন্টে আমাকে জানান যে আমি কি ক্লাসটা কন্টিনিউ করব, নাকি আজকে এতটুকুই রাখবো। কারণ আমি এই জন্য বলছি, কারণ রিসার্চের আমি অনেক কিছু আপনাদের পড়াচ্ছি, এগুলো কিন্তু খুব ভেজাইলা জিনিস, এগুলো আসলে বেশি আপনাদেরকে চাপ দিলে মাথায় থাকবে না। তো এই জন্য আসলে আমি বলছি যে আমি কি আগাবো কিনা, আপনাদের মতামত নিয়ে আমি আগাবো, আপনারা যেটা বলেন। না হলে আজকে এতটুকু স্টপ করে দিব। আচ্ছা, একজন বলেছেন যে কন্টিনিউ করার জন্য। ওকে, ঠিক আছে। যেহেতু সবাই একজন কমেন্ট করেছেন, অবশ্যই আপনার রিভিউটাকে আমি সম্মান দিয়ে আমি আগাচ্ছি। আচ্ছা, একটা সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে কতগুলো স্টেপ থাকে, এই স্টেপগুলো ফলো করে কিন্তু আপনাকে আগাতে হয়। ঠিক আছে? এক নাম্বার হচ্ছে, আপনি যখন করতে চাচ্ছেন, ওইখানে কোথায় কোন এরিয়াতে কাজ করতে চান, এটাকে বলে সিলেকশন অফ এরিয়া। নেক্সট হচ্ছে, আপনি যে টপিকস নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই টপিক থেকে সিলেকশন করতে হবে, এটাকে বলে সিলেকশন অফ টপিক। এরপরে হয় যে ট্রুথ রিসার্চ কোশ্চেন। ট্রুথ রিসার্চ কোশ্চেন মানে হচ্ছে আপনি প্রবলেমটাকে আইডেন্টিফাই করবেন, যে আপনি কি প্রবলেম। ওই যে আমি বললাম, ধানমন্ডি অঞ্চলে আমি হাইপারটেনশন নিয়ে কাজ করব, কাদের উপরে কাজ করব, আমি ওল্ড এজের পিপলের উপর কাজ করব। তো এটা হচ্ছে আমি একটা রিসার্চ কোশ্চেন আমি সেট করলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসে
লিটারেচার রিভিউ একটা পার্ট আছে। লিটারেচার রিভিউ আমি বলেছি যে ধানমন্ডি অঞ্চলে যখন আমি কাজ করতে, যখন এই হাইপারটেনশন, ওল্ড এজের হাইপারটেনশন নিয়ে কাজ করতে চাচ্ছি, তখন আমার কাছে তথ্য আসলো যে গুলশান অঞ্চলে এরকম একটা কাজ হয়েছে। তো এটাতে আমি এটাকে লিটারেচার রিভিউ হিসাবে আমি রাখবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি দেবো, কোনো আমাদের কি যে উত্তরটা খুঁজতেছি ওইখানে আমি পাচ্ছি কিনা আমরা দেখবো। ঠিক আছে? কিন্তু এখানের মধ্যে আবার একটা কথা আছে, আমি যখন লিটারেচার রিভিউ খুঁজতে গিয়ে যদি আমি দেখি ধানমন্ডি অঞ্চলে সেম একটা গবেষণা হয়েছে এবং সেখানের মধ্যে উত্তরটা পাওয়া গেছে, তাহলে কিন্তু আপনি গবেষণাটা করতে পারবেন না। আমি একটা কথা আপনাকে বললাম, ধানমন্ডি অঞ্চলে আমি হাইপারটেনশন কাজ করবো ওল্ড এজের বিপদে। মনে করেন আপনি রহিম সাহেব, আপনি এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি যখন লিটারেচার রিভিউ সার্চ করতে যাবেন তখন আপনি একটা জিনিস পেয়ে গেছেন যে গুলশান অঞ্চলে একজন কাজ করছে, এর পাশাপাশি ধানমন্ডি অঞ্চলও মানে গুলশান অঞ্চলের রেফারেন্স লিটারেচার রিভিউ খুঁজতে গিয়ে দেখবেন যে ধানমন্ডি অঞ্চলে করিম সাহেব এই ধরনের একটা কাজ করছে এবং তথ্য চলে আসছে। তার মানে কি আপনি কিন্তু এই কাজটা করতে পারতেছেন না। এই জিনিসটা শো করার জন্য মূলত আমি এই ফ্লো চার্টটা দেখাইলাম। এটাও কিন্তু আমি বলতে পারি দিস ইজ ওয়ান অফ দ্য কনসেপশনাল ফ্রেমওয়ার্ক। আচ্ছা, যদি আপনার ওই তথ্যটা না পান, ধানমন্ডি অঞ্চলে আপনি বললেন যে করিম সাহেব যদি ব্যর্থ হইতেন এই তথ্যটা বের করতে, তাহলে কি করতাম? তাহলে কিন্তু আমরা আবার রিসার্চটাকে কন্টিনিউ করতাম। ঠিক আছে? তার মানে কি আমি আবার যদি করিম সাহেবের যে কোশ্চেনটা ছিল ওইটাকে আমি আরো রিফাইন করতাম, আরো সুন্দর করতাম, আরো সুন্দর করে একটা রেজাল্ট বের করার চেষ্টা করতাম। এটাকে বলে রিফাইন রিসার্চ কোশ্চেন। ঠিক আছে? এরপরে হচ্ছে, এখন হচ্ছে একটা রিফাইন কোশ্চেন যদি আমি পাই, ঠিক আছে, এই রিসার্চ কোশ্চেনে কিন্তু আমি আবার লিটারেচার রিভিউ দেখবো ফাইন্ড আউট করার জন্য। ঠিক আছে? এরপরে একটা হাইপোথিসিস আমি সেট আপ করবো। ঠিক আছে? এটা গোল অবজেক্টিভ আমি এটা সেট আপ করবো। দেন হচ্ছে আমরা স্টাডি ডিজাইন করবো, আমি কি স্টাডিতে কি ডিজাইনে আমি কাজ করতে চাচ্ছি সেটাও কিন্তু আমার সুন্দর করে করতে হবে, এটাও মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ইথিক্যাল ইস্যু, মানে ইথিক্যাল যে আমার একটা ব্যাপার থাকে, ইথিক্যাল কমিটি থাকে, সেখানে সাধারণত আমরা এটা আমরা প্রেজেন্টেশন করে থাকি। সেখান থেকে যদি আমার এটাকে যদি বলো ওকে যে ইউ ক্যান কন্টিনিউ গো অন, তখন কিন্তু আপনারা এটা এগিয়ে যাবে। এরপর হচ্ছে পপুলেশন এন্ড স্যাম্পলিং। ঠিক আছে? এখানে পপুলেশন স্যাম্পলিং এর মধ্যে আমরা ভ্যারিয়েবল থাকবে এবং ভ্যারিয়েবলের মধ্যে কয়েকটা ভ্যারিয়েবল আছে যেটা আমরা কমনলি আমরা ইউজ করে থাকি আমাদের গবেষণার ক্ষেত্রে। সেটা হচ্ছে আমরা বলতে পারি যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কনফাউন্ডিং ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে হচ্ছে যদি আমি হাইপারটেনশন নিয়ে কাজ করি, ওল্ড এজের হাইপারটেনশন, এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে যে ধানমন্ডি অঞ্চলের হাইপারটেনশন নিয়ে মানে হচ্ছে ওল্ড এজ যারা আছে, মানে 50 বছর বয়সের যে মানে ওল্ড এজের হাইপারটেনশন যেটা আছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কারণ হাইপারটেনশনের পরে যদি হলো যে একটা ডায়াবেটিস হইছে, তাহলে সেটা ডায়াবেটিসটা হলো কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যদি এরকম হাইপারটেনশন, ডায়াবেটিস, এরপরে কিডনি ফেলিওর হয়, সেক্ষেত্রে কিডনি ফেলিওরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখানে হাইপারটেনশনটা হচ্ছে গিয়ে কনফাউন্ডিং ভ্যারিয়েবল। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? খুব একটা ইজি ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে হচ্ছে যে বায়াস হয় কিনা। ঠিক আছে? বায়াস মানে হচ্ছে এটা কোনো ধরনের ইরর হচ্ছে কিনা। বায়াস নিয়ে আমি একটা চমৎকার আলোচনা আছে, আমি এটা আলোচনা করব আপনাদের সাথে। ঠিক আছে? এখানে সিলেকশন বায়াস হন কিছু ব্যাপার আছে, এগুলো দেখাইতে হবে, নাহলে আপনারা বুঝবেন না। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার একটা রিসার্চ টুল হচ্ছে। রিসার্চ টুল সাধারণত আমরা কি যে কোশ্চেনিয়ারটা তৈরি করি, যে একটা কাগজ থাকে, কাগজের মধ্যে কিছু ডাটা আমরা করি, কোশ্চেন তৈরি করি, এটাই হচ্ছে রিসার্চ টুল। এরপর হচ্ছে আমরা যে স্টাডিটা করি, এটা বলে আমরা পাইলট স্টাডি করি। এরপর আমরা ওয়ার্ক প্ল্যান করি, আমি কোন দিন আমি রিসার্চ ফিল্ডে যাব, আমি ডাটা কালেকশন করব, কোন দিন কোনটা করব সেটাকে নিয়ে আমি যখন একটা ওয়ার্ক প্ল্যান করি, যে একটা প্ল্যান করি, যে প্ল্যানিং করি, এটাকে বলে ওয়ার্ক প্ল্যান। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা ডাটা কালেকশন করলাম, এরপরে ডাটা ম্যানেজমেন্ট করলাম, এটাকে ম্যানেজমেন্ট করার পরে এটার পরে ইন্টারপ্রিটেশন করলাম, ইন্টারপ্রিটেশন করার পরে এটা রিপোর্ট করলাম। ঠিক আছে? দ্যাটস অল অফ দ্য থিংস অ্যাবাউট স্টেপস অফ দ্য সায়েন্টিফিক রিসার্চ। আচ্ছা, এরপর হচ্ছে প্রবলেম ডেফিনিশন। প্রবলেম ডেফিনিশন মানে হচ্ছে আপনি যে কাজটা করতে চাচ্ছেন, এই কাজটা নিয়ে যে আপনার যে প্রশ্নটা, এই প্রশ্ন ঠিক করা, সেটার নামে হচ্ছে প্রবলেম ডেফিনিশন। ঠিক আছে? এখানের মধ্যে আমি কয়েকটা কথা বলছি, যে ডেসক্রাইব ব্রডার কনটেক্সট, state the objective of purpose, inform reader about the scope of the study including definition, any term limit, এগুলো হচ্ছে ব্লা ব্লা কতগুলো কথাবার্তা থাকে। তবে আমি যেটা করব আপনাদের জন্য সেটা হচ্ছে আমি একটা প্রোটোকল যখন প্রেজেন্টেশন করব তখন কিন্তু আমি এই জিনিসটা আপনাকে আরো মানে করব। যেমন হচ্ছে আমি বললাম যে আমি ধানমন্ডি অঞ্চলের হাইপারটেনশন, ওল্ড এজের হাইপারটেনশনে কাজ করি, তার মানে আমার প্রবলেমটা হতে পারে তো হোয়াট ইজ দ্য স্টেটাস অফ দ্য hypertension of old age people in ধানমন্ডি। ঠিক আছে? তার মানে এখানে আমি ধানমন্ডি অঞ্চলের এই যে একটা কোশ্চেন দিলাম, হোয়াট, হোয়ার, হুইচ, এরকম কয়েকটা পার্ট দিয়ে যখন একটা প্রবলেমের যখন অ্যাড করে দিই, সেটাই হচ্ছে কি প্রবলেম।
প্রবলেমে একটা প্রবলেম আমরা আইডেন্টিফাই করলাম, মানে কোশ্চেনটা করলাম। লিটারেচার রিভিউ আমি বলেছি আগে, যদি এই ধরনের কোনো কাজ হয়, কাছাকাছি কোনো ফিল্ডে এই ধরনের কাজ হয়, সেটাকে আমরা লিপিবদ্ধ করাটা বা এই যে তথ্যগুলোকে কালেকশন করার নিয়মটাকেই বলা হয় লিটারেচার রিভিউ। ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে কিছু স্টাডি ডিজাইন, এই যে একটা কথা বলেছি স্টাডি ডিজাইন, এটা কিন্তু আপনাদের লাগে, এটা কিন্তু আপনারা থার্ড ইয়ার থেকে কিন্তু এই জিনিসগুলা আপনারা ফলো করে থাকেন। কিন্তু যখন আমরা একটা অ্যানালাইজার বা অ্যানালাইসিস কাজ যারা করেন, তখন কিন্তু যখন এই ডাটাগুলো পাওয়ার পরে এই কিন্তু আমরা ডাটাটাকে আমরা ভাগ করে কিন্তু আমরা এই অ্যানালাইসিসের কাজটা করে থাকি। ঠিক আছে? সো আমরা এখানে দুইটা হেডিং এ আমরা ভাগ করি স্টাডি ডিজাইনকে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর নাম্বার 2 হচ্ছে অ্যানালাইটিক্যাল। ডেসক্রিপটিভের মধ্যে আমরা সাধারণত কেস রিপোর্ট, কেস সিরিয়াল রিপোর্ট, ক্রস সেকশনাল স্টাডি, ইকোলজিক্যাল স্টাডি, এটা সাধারণত ডেসক্রিপটিভ ক্ষেত্রে আমরা মানে স্টাডির ক্ষেত্রে আমরা ইউজ করছি। এখানে ডেসক্রিপটিভ স্টাডি মানে হচ্ছে ডেসক্রিপশন করা থাকে, নেম, এজ, সেক্স। দেখবেন আপনারা যারা অলরেডি ডাটা কালেকশন করছেন তারা দেখবেন যে এইজ, তারপরে হচ্ছে আপনার বাড়ি মানে হচ্ছে আপনার যে পেশেন্টের নাম, তারপর এইজ, সেক্স, অনেক কিছু দেখা থাকে, বাড়ি কোথায়, কত ইনকাম, অনেক কিছু তথ্য থাকে। এই যে এগুলোকে বর্ণনাতীত থাকে সেটাকে বলে ডেসক্রিপটিভ স্টাডি। বুঝতে পারছি? আর আমি যদি এটা অ্যানালাইসিস করি মানে কি, আপনার মনে করেন আমি কোভিড এর ভ্যাকসিন নিয়ে কাজ করব, ঠিক আছে? আমি তখন আমার কোভিড এর ভ্যাকসিন নিয়ে কাজ করতে হলে তাহলে মানে হচ্ছে আমাকে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। তো এখানের মধ্যে আমি দুইটা গ্রুপ করি, সাধারণত কেস গ্রুপ করি, কন্ট্রোল গ্রুপ করি। এটার মধ্যে একটাকে আমি প্লেসেবো দিই, ডাবল পেন্টো, আরেকটাকে আমি মানে মেডিসিনটা ইউজ করে থাকি। এরপর আমরা আরসিটি করি, মানে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করি। এই জিনিসগুলোকে ভাগ ভাগ করে যে একটা তথ্য করি, একটা অ্যানালাইসিস করি, এটাকে বলা হয় অ্যানালাইটিক্যাল স্টাডি। ব্যাপারটা কি আপনাদের বুঝাতে পারছি? ওকে। তো অ্যানালিটিক্যাল স্টাডিকে আমরা দুইটাকে ভাগ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে অবজারভেশনাল, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। অবজারভেশনটাকে আমি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি আর একটা হচ্ছে কোহোর্ট স্টাডি। কোহোর্ট স্টাডিকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রসপেক্টিভ স্টাডি। প্রসপেক্টিভ স্টাডি মানে কি, সামনের দিকে হাইটে যাচ্ছে। আর হচ্ছে রেট্রোস্পেক্টিভ স্টাডি। রেট্রোস্পেক্টিভ স্টাডি হচ্ছে আপনি সামনে আগে গেছেন, সামনে থেকে পিছিয়ে আসাটাকে বলে রেট্রোস্পেক্টিভ। ঠিক আছে? আপনারা জানেন এই ওয়ার্ডগুলোর আপনাদের পরিচিত ওয়ার্ড, কিন্তু রিসার্চের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে। কেন ভূমিকা আছে সামনে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, অ্যানালিটিক স্টাডির মধ্যে এক্সপেরিমেন্টাল স্টাডি, এক্সপেরিমেন্টালের মধ্যে আছে কয়েকটা ব্যাপার, সেটা হচ্ছে আরসিটি আছে, র্যান্ডমাইজ কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল আছে, তারপরে হচ্ছে আপনার র্যান্ডমাইজ কন্ট্রোল ফিল্ড ট্রায়াল আছে, আর একটা হচ্ছে নন র্যান্ডমাইজ এক্সপোজার। ঠিক আছে? এক্সপেরিমেন্ট। সো এটা এতটুকু আছে। আচ্ছা, এখন আপনাদের প্রশ্নটা এখন আমি হচ্ছে যে আমি স্টাডি ডিজাইনটা কিভাবে আমি সিলেক্ট করব। ঠিক আছে? একটা স্টাডি ডিজাইনটা সিলেক্ট করার জন্য আপনাকে কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। প্রথমে কয়েকটা জিনিস আপনার মানে এই যে কয়েকটা পয়েন্ট আমি দিয়েছি, এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন, এটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ডিজাইনটা সিলেক্ট করে থাকি। এক নাম্বার হচ্ছে এটা উদ্দেশ্যটা কি। ঠিক আছে? এরপরে হচ্ছে যে এক্সিস্টিং যে নলেজ, যে আমাদের স্টাডি কোশ্চেনটা রিলেটেড আছে, এটা একটা। এরপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক, যে স্টাডি ভ্যারিয়েবলটা কি আছে, এটার ক্যারেক্টারটা কি হতে হয়, এটা আমরা দিয়ে থাকি। এরপরে হচ্ছে ল্যাটেন্সিটা কি থাকে। নাম্বার 5 হচ্ছে ফিজিবিলিটি, এটা হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে? তো আমরা এখানের মধ্যে পারপোজ অফ দ্য স্টাডি হচ্ছে একটা হচ্ছে পারপোজ অফ দ্য স্টাডি, স্টেট অফ দ্য এক্সিস্টিং নলেজ, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টাডি ভ্যারিয়েবল, ল্যাটেন্সি এন্ড ফিজিবিলিটি। এটার উপরে বেসিস করে কিন্তু আমরা সাধারণত আমার যে স্টাডিটা আছে সেটার ডিজাইনটা কি হবে সেটা কিন্তু আমরা তুলে ধরছি। এইটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, তো পারপোজ অফ দ্য স্টাডির ক্ষেত্রে স্টাডির কারণটা আমরা খুঁজে থাকি। ঠিক আছে? এটিওলজিটা ফাইন্ড আউট করার জন্য আমরা স্টাডি ডিজাইনটা ইউজ করে থাকি। সাধারণত আমরা ইকোলজিক্যাল, কেস ক্রস সেকশনাল, কেস কন্ট্রোল, কোহোর্ট, ইন্টারভেনশনাল, সাধারণত এই জিনিসগুলাই স্টাডিগুলো সাধারণত আমরা ফলো করে থাকি। স্টাডি অফ দ্য থেরাপির ক্ষেত্রে সাধারণত যে আমরা ল্যাব এক্সপেরিমেন্ট, ক্লিনিক্যাল ট্রায়াল, কমিউনিটি ইন্টারভেনশন, এগুলো সাধারণত আমরা ইউজ করে থাকি। এই স্টাডি মেথডগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। আচ্ছা আচ্ছা, আমি আর দুইটা স্লাইড পড়িয়ে আমাদের আজকে সেশনটা আমি স্টপ করে দিব না, কারণ অনেকে আসলে এত কিছু নিতে সমস্যা হতে পারে। তো আমি একটু আপনাদেরকে একটু ধৈর্য ধরে এই পোর্শনগুলো নিতে একটু অংশগ্রহণ করার জন্য বলবো। তো এখানের মধ্যে আছে যে স্টেট অফ দ্য এক্সিস্টিং নলেজ, এটা হচ্ছে ইন রিলেশন টু স্টাডি কোশ্চেন। ঠিক আছে? এখানের মধ্যে হচ্ছে আমি চারটা হেডিং আমি দিতে চাই। একটা হেডিং হচ্ছে নিউ আইডিয়া। ঠিক আছে? তো নিউ আইডিয়া একটা তথ্য এসেছে, আমি একটা আইডিয়া এসেছে, ওইটার মধ্যে আমরা সাধারণত ইকোলজিক্যাল বা ক্রস সেকশনাল স্টাডি আমরা করতে পারি এই নতুন কোনো তথ্যের জন্য। ঠিক আছে? এরপর হচ্ছে নিউ একটা হাইপোথিসিস হতে পারে, যে নতুন একটা হাইপোথিসিস ঠিক করলাম, সেক্ষেত্রে আমরা ক্রস সেকশনাল সাধারণত বা কেস কন্ট্রোল সাধারণত
ইউজ করে থাকি, ঠিক আছে? বা নিউ কোনো একটা অ্যাসোসিয়েশন একটা ক্লেম করলাম যে আমার সাথে, আমি বললাম যে হাইপারটেনশনের সাথে কিডনি ডিজিজের একটা সম্পর্ক আছে, যেটা আগে কেউ জানতো না। মনে করেন এরকম হলো যে এটা আগে কেউ জানতো না, কিন্তু আমি এটা এখন প্রকাশ করতে চাচ্ছি, একটা অ্যাসোসিয়েশন দেখাতে চাচ্ছি। তো এখানে একটা ক্লেম করেছি, তো এটার জন্য আমি একটা এটাকে আমার প্রুভ করার জন্য সাধারণত আমরা কেস কন্ট্রোল স্টাডি আমরা করতে পারি বা কোহোস স্টাডি আমরা করতে থাকি। এই দুইটা জিনিসই আমরা সাধারণত করে থাকি। আর আমি যদি কনফার্ম থাকি যে হ্যাঁ আমি একটা স্টাডি শুরু করলাম যে এটা 100% একটা অ্যাসোসিয়েশন বা এটার একটা সম্পর্ক পাওয়া যাবে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অর ইন্টারভেনশনাল, ঠিক আছে? তো এইটা একটা ব্যাপার আমরা সাধারণত এক্সিস্টিং নলেজের জন্য আমরা সাধারণত ইউজ করে থাকি। এরপরে হচ্ছে এটা আমি আমার আজকের লাস্ট স্লাইড থাকবে। এরপর যদি আপনারা কমেন্ট করেন আমি আগাবো, না হলে, কারণ আমার কথা হচ্ছে আমার পড়াতে কোনো সমস্যা নাই, আমি আগেই বলছি আমার 150 স্লাইড আছে। মানে এই 150 স্লাইড দিলে আমার মনে হয় না আপনাদের জীবনে রিসার্চ নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না, ঠিক আছে? তারপরেও তো আসলে রিসার্চের কোনো শেষ নাই, তথ্য অনেক কোশ্চেন আসতে পারে। তো এইটা মোটামুটি আপনাকে আপনার ভিত্তিটাকে স্ট্রং করে দিবে, এইভাবে করে দেওয়ার চেষ্টা আমি করেছি। জানি না আপনারা আপনার এটা কতটুকু নিতে পারবেন, তবে আমি বলবো যে যেহেতু অনেক কিছু কিন্তু আপনাদেরকে আমি আলোচনা করে ফেলেছি, তো আপনাদের ব্রেন এটা নিতে হবে। তো বেশি পরে আপনাদের ব্রেনটা যদি না নিতে পারে তাহলে আসলে আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে। তো এইটাই আমার লাস্ট স্লাইড থাকবে। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে যে আমি কন্টিনিউ করতে, আমি কন্টিনিউ করবো, আমার কোনো প্রবলেম নাই। বাট আমি চাচ্ছি যে আপনাদের কাছ থেকে যে পড়ার যে ব্যাপারটা, যে আপনারা আগানোর ব্যাপারটা, এটা আপনারা বললে আমি করব। মানে আমি চাচ্ছি আপনাদের রিভিউটাই আমি জানতে চাচ্ছি, বেসিক্যালি এইটাই আমি বলতে চাই। আচ্ছা, তো ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টাডি ভ্যারিয়েবল হচ্ছে, এখানে কয়েকটা হেডিং আমি বলতে চাই। সেটা হচ্ছে ভেরি রেয়ার এক্সপোজারের ক্ষেত্রে কি হবে, বা ভেরি রেয়ার ডিজিজের ক্ষেত্রে কি হবে, বা একুট কেসেসে কি হবে, বা এক্সপোজার রিস্কি এক্সপোজারের ক্ষেত্রে কি হবে, অথবা আনঅ্যাভেলেবল ডাটার ক্ষেত্রে সাধারণত কি হয়ে থাকে। ভেরি রেয়ার এক্সপোজারের ক্ষেত্রে আমরা সাধারণত কেস কন্ট্রোল ডিজাইন করে থাকি, ঠিক আছে? আর ভেরি রেয়ার ডিজিজের ক্ষেত্রে সাধারণত কো স্টাডি ইট সুইটেবল, মাথায় রাখতে। এখানে একটা কথা বলছি, দেখেন যে ভেরি রেয়ার এক্সপোজার যে কেস কন্ট্রোল স্টাডি ইজ নট সুইটেবল সিন্স ইট লুকস ফর এক্সপোজার। কারণ এক্সপোজার একটা কথা বলে, এখানে একটা কথা আপনাদের বুঝতে হবে, আমি কেস কন্ট্রোল স্টাডি কি কোহোস স্টাডি কি এটা একটু আমার বুঝাইতে হবে এখানে, নাহলে এই লাইনগুলো বুঝবেন না। মনে করেন আপনি আপনার প্রেয়সীকে নিয়ে টিএসসি তে আপনারা বসেছেন, আপনি আপনার প্রেয়সীর হাত ধরে যখন আপনি আকাশের দিকে তাকিয়ে চন্দ্র সূর্য গ্রহ তারা সবাইকে সাক্ষী রেখে যখন আপনি প্রেম নিবেদন করছেন, হঠাৎ করে আপনার প্রেয়সী বলছে যে আপনার হঠাৎ করে তার পেটে ব্যথা হচ্ছে। তো আপনি তো আবেগে আপ্লুত হচ্ছে যে কেন পেটে ব্যথা হচ্ছে না, আপনি তো কি করবেন না করবেন আপনি বুঝতে পারছেন না। তখন আপনি জিজ্ঞেস করলেন যে কি তুমি কি খেয়েছিলে। মনে করলো সে বললো যে আমি আমার অমুক হোটেলের খাবার খেয়েছি, খাবার খাওয়ার পর থেকে আমার পেটে ব্যথা হচ্ছে, আমার ডায়রিয়া হচ্ছে। তো দেখেন এখানে ডায়রিয়া শুরু হচ্ছে, এবং কি অমুক হোটেলে হতে পারে, এটা কোনো একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছে, এক্স ওয়াই জেড একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছে এবং তার ডায়রিয়া ডেভেলপ করেছে। এখানে ডায়রিয়াটা হচ্ছে এক্সপোজার, আর এখানে যে এই যে রেস্টুরেন্টে সে খাবার খেয়েছে, ওই রেস্টুরেন্টের যে খাবারটা, যে স্পেসিফিক খাবারটা ছিল, সেটা হচ্ছে এজেন্ট ছিল বা কজ ছিল, ঠিক আছে? তো আমরা যখন ইফেক্ট টু কজ যাই, সেটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি, কারণ এটা আমরা রেট্রোস্পেক্টিভ যাচ্ছি, পেছনে ফিরে যাচ্ছি। আর কোহোস স্টাডি হচ্ছে আমার যখন মনে করেন আপনি তখন আবেগে আপ্লুত হয়ে আপনি প্রুভ করলেন যে ওই হোটেলের খাবারটা খারাপ, এটা আপনি প্রুভ করবেন। রেগুলার আপনি ওই হোটেলে খাবার খাইলেন যে খাবারটা আপনার প্রিয়সী খেয়েছে, এরপরে তার আপনার ডায়রিয়া ডেভেলপ করলো। তো দেখেন আপনার প্রথমে কজ হচ্ছে আপনি ওই রেস্টুরেন্টে ওই খাবারটা খেলেন, এটা হচ্ছে কজ, আর ইফেক্ট হচ্ছে ডায়রিয়াটা। যখন আপনি প্রুভ করলেন যে কজ টু ইফেক্ট যেটা হলো যে আপনার কতদিনে ডায়রিয়াটা হচ্ছে, এটাকে এই যে স্টাডিটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কোহোস স্টাডি, ঠিক আছে? তার মানে আমি ইফেক্ট টু কজ গেলে সেটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি, আমার হচ্ছে আমার যদি অলরেডি কজ টু ইফেক্টে যদি যাই সেটা হচ্ছে কোহোস স্টাডি, শেষ। এটার মধ্যে আবার প্রসপেক্টিভ রেট্রোস্পেক্টিভ অনেকগুলো ব্যাপার আছে, আমি আপনাদের মাথাটা নষ্ট করতে চাচ্ছি না, জাস্ট ইজি ব্যাপারগুলো আমি একটু বলে দিচ্ছি। সো এটাই বলতে চাচ্ছি যে কেস কন্ট্রোল স্টাডি ডিজাইন ইজ নট সুইটেবল সিন্স ইট লুক ফর এক্সপোজার। হ্যাঁ, এক্সপোজার না হলে হবে না। এ ভেরি লার্জ নাম্বার অফ সাবজেক্ট ইজ রিকোয়ার্ড। কেস কন্ট্রোল স্টাডি কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা ব্যাপার, এবং ডাটা যদি আপনার ঠিক মতো না আসে তাহলে স্টাডিটা কিন্তু আসবে না, ঠিক আসবে না। আর রেয়ার এক্সপোজারে এই জন্য হবে না, রেয়ার এক্সপোজারে কিন্তু এই তথ্যগুলো আপনি তো ফ্রিকোয়েন্টলি পাবেন না, যার জন্য এটা ইটস সুইটেবল না। এরপর রেয়ার কে ডিজিজের ক্ষেত্রেও কোহোর ডিজিজ ডিজাইনটা কাজ করবে না, কারণ ওই একই জিনিস, আউটকাম যদি না পাই লাভ কি হবে?
ঠিক আছে। আবার হচ্ছে একুট ডিজিজের ক্ষেত্রে প্রিভেলেন্স স্টাডি, অনেকে ইনসিডেন্স প্রিভেলেন্স আমরা সাধারণত করে থাকি। প্রিভেলেন্স একুট ডিজিজের ক্ষেত্রে প্রিভেলেন্স করে খুব একটা ভালো রেজাল্ট আসে না, তবে ইনসিডেন্টটাই মূলত আমরা সাধারণত দেখে থাকি। রিস্কি এক্সপোজারের ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল যদি আমরা করি এটা আনইথিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, কারণ আপনার যদি এরকম বলে যে আমি রেডিয়েশন নিয়ে কাজ করলাম, এখন রেডিয়েশনে যে মানে যে অবজেক্ট থাকবে তাকে নিয়ে কাজ করলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। ঠিক আছে, কারণ এটাতে আপনার দেখা যাচ্ছে আপনি যে এক্সপোজারটা মানে যে পেশেন্টের উপর এক্সপোজার ছিল এটার একটা বাজে একটা রেজাল্ট আসতে পারে, পেশেন্টের জন্য হার্মফুল হতে পারে তার স্বাস্থ্যের জন্য। এরপর হচ্ছে আপনার আনঅ্যাভেলেবল ডাটা, যে ডাটাগুলো আপনার রেকর্ডে ছিল না ঠিক মতো, সেটা দিয়ে আপনি কিন্তু আপনার স্টাডি ভ্যারিয়েবল হিসেবে ঠিক মতো ইউজ করতে পারবেন না। সো দ্যাটস অল ফর টুডে। আমি নেক্সট সেশনে আমি আপনাদের ল্যাটিসি পিরিয়ড থেকে স্টার্ট করব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চাইলে আপনারা আমার ফেসবুকে আপনারা আমাকে মানে নক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আর নেক্সট সেশন আপনাদের যদি ভালো লাগে হয়তো আমরা নেক্সট পার্টটা আমি ক্লাস নিব। এটা আপনাদের কেমন লেগেছে এটা আপনারা আপনারা জেনেসিসে যোগাযোগ করবেন, এবং আপনাদের যে এতটুকু যেটা পড়িয়েছি কোনো কোশ্চেন থাকলে আবার বলছি আপনারা কোনো ধরনের হেজিটেশন ছাড়া আমার সাথে আপনারা আমাকে ফেসবুকে বা আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করবেন বা মেইল করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, সো আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবচেয়ে বড় কথা সেফ থাকেন, যেহেতু কোভিড এর সিচুয়েশনটা আবার ক্যাটাস্ট্রফি হয়ে গেছে। সো এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি সকলকে।